তোমার সঙ্গে হয়নি দেখা মধ্যখানে আর, ততদিনে দুযোগ পেরোয় অন্ধ স্বৈরাচার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আমরা এই গ্রাফিতি হিসেবেও এই লাইনগুলো দেখেছি। মানে মানুষজন যখন শেখ হাসিনার নাম নিতে আতঙ্কে থাকতো, সেখানে এই ধরনের আপনি হচ্ছে যে ফ্যাসিবাদকে কেন্দ্র করে এই ধরনের লেখা লিখেছেন। এবং এই সাহসটা আপনি কিভাবে করলেন, পাশাপাশি হচ্ছে যে এই জন্য আপনাকে উপর মহল থেকে কোনো প্রতিক্রিয়ার শিকার হতে হয়েছে কিনা? আমরা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ থেকে সরে আসছি, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এটা প্রুফ করছি যে বাঙালি জাতীয়তাবাদ এখানে ফেল করছে। দেখেন, যে মানুষগুলো জীবন দিছে রাস্তায়, তার ভাষা কি গুলশানের, বনানীর, ধানমন্ডির ভাষা? আপনি ওই সময়কার ভিডিও দেখেন, আপনি ওই সময়কার আন্দোলনকারীদের মুখের কথা শোনেন। আমি তো দেখছি হিসাব করে, যারা মারা গেছেন অধিকাংশ শ্রমিক, সেই লোকের ভাষায় তো আপনি, ওই লোক জীবন দিচ্ছে, আপনি তার ভাষায় লিখবেন না? ফাইজলামি নাকি? এটা তো আসলে একটা ইতিহাসের ভিতরে দায় আছে যে এটা একটা ঘটনা ঘটতেছে, কিন্তু সেটা আমি বলতে পারতেছি না। যারাই আসলে ধরেন আমার এই অঞ্চলের মানুষ, এই ভূখণ্ডের মানুষ, এখানকার স্বাধীনতা সার্বভৌমত্বের ভেতরকে যারা থাকেন এবং যারা এটা বিশ্বাস করেন, মানে আমি মূলত তাদের কথাই বলতে চাই। হ্যাঁ, আমি মুসলমানের কথা বেশি বলি, সেটা কারণ হচ্ছে যে আমি নিজে যেহেতু একটা মুসলমান, মানে ইসলাম মানে মেনে চলা মানুষ, এবং একটা মুসলিম পরিবারে আমার বেড়ে ওঠা, এবং আমার পড়াশোনা ওই জায়গায়, এবং এই দেশের অধিকাংশ মানুষই যেহেতু মুসলমান, আমি সেটা দেখি। হ্যাঁ, এবং আমি এটা ওন করেই কিন্তু লিখি। কিন্তু আমি এটা বলবো না যে ধরেন মানে আমাকে শুধুমাত্র ওটাই বলা হোক। ফররুখ আহমদ যে অর্থে ইসলামী কবি, ওই অর্থে আসলে আল মাহমুদ আমার কাছে ইসলামী কবি না। আমার ধারণা আমাদের এখানকার মানে বাংলাদেশ কেন্দ্রিক যে ইন্টালেকচুয়ালিটি, এটা হয়েছে আসলে বেঙ্গলি ন্যাশনালিজমের যে ইন্টালেকচুয়ালিজম, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের যে ব্যাপারটা। বেঙ্গলি ন্যাশনালিজম এটা আসছে আবার বেঙ্গলি রেনেসা থেকে। তো বেঙ্গলি রেনেসার যে টার্গেট, সেই টার্গেটের ভিতর তো মুসলমান নাই আসলে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বিটুইন দ্য লাইন্সের আজকের এই পডকাস্টে আপনাদের আবারও স্বাগতম। আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা। জনপ্রিয় এই উক্তিটির যিনি রচয়িতা, আমরা আজ তার সাথে কথা বলবো। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যোগ দিয়েছেন সময়ের জনপ্রিয় বিখ্যাত কবি হাসান রুবায়েত। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি। তো ভাই, প্রথমে শুরু থেকে একদম শুরু করতে চাই যে আপনার ছোটবেলা কোথায়, আপনি বড় হয়েছেন, এবং আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, পাশাপাশি আপনার শৈশব ওভারঅল ঠিক কেমন কেটেছে? আমার জন্ম হচ্ছে আপনার বগুড়ায় সোনাতলা নামে একটা থানা আছে, এটা একদম বগুড়ার শেষ থানা আর কি, এরপরে গাইবান্ধা। তো ওইখানে হচ্ছে আমার গ্রাম পশ্চিম টেকানি, তালতলা আমার জায়গাটার নাম আর কি। ওইখানে আমার নানার বাড়িতে হচ্ছে আমার মানে জন্ম। এরপরে খুব ছোটই, মানে আমার আসলে ওই স্মৃতিগুলো মনে নাই। আমরা বগুড়ার মানে শহরে চলে আসি, একদম ঠিক শহরও না, শহর থেকে মানে মূল শহর থেকে একটু বাইরে আর কি। জায়গাটার নাম হচ্ছে ধরমপুর। এইখানে মূলত হচ্ছে আমি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করি আর কি। সেই সম্ভবত, মানে ওই সময়টা আমার উল্টাপাল্টা হইতে পারে। এরপরে আমি চলে যাই রাজশাহীতে। রাজশাহীতে বলতে আমার ফ্যামিলির একটা ক্রাইসিস হয়েছিল, তো যার কারণে আমরা মানে বগুড়া থেকে আমার ছোট বোন, আমার বড় ভাই, মানে আমরা 3 জন আর কি, ওরা চলে গেল গ্রামে, আমাকে পাঠানো হলো রাজশাহীতে। সেই সময় মানে একটু ধারণা ছিল যে আমি একটু ভালো ছাত্র, তো যার কারণে রাজশাহীতে আমার বড় চাচার বাসায় আমাকে পাঠানো হয় আর কি। ওইখানে রাজশাহীতে আমি ছিলাম 1.5-2 বছর আর কি। ওখানে ক্লাস 5 পর্যন্ত পড়ে এরপরে আমি আবার গ্রামে ফিরে আসি। গ্রামে ফিরে তারপর আমাকে ভর্তি করা হয় মাদ্রাসায়। এটা কওমি মাদ্রাসা, আপনার এটার নাম হচ্ছে মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া, এটা যাত্রাবাড়িতে। ওইখানে আমি 4 বছর পড়ি। এরপর ওখান থেকে কিছুদিন আমি তামিল মিলাতে পড়ছিলাম। মানে আসলে কওমি মাদ্রাসায় আমি একটা সময় আমার মনে হয়েছিল যে মানে দুনিয়াতে ইসলাম ব্যাখ্যা করার মতো আলেমের আসলে অভাব নাই, কিন্তু সম্ভবত একটু মানে আমি সায়েন্স পড়তে চাইছিলাম আসলে। আমার বাপকে আমি একটা চিঠিও লিখলাম। সাধারণত যেটা হয় যে কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করায় যে সমস্ত বাবা মা, তারা কিন্তু সাধারণত আর কি যে মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা একটু কম আসে আর কি। তা আমার বাপ খুবই মানে উইলিংলি আমারে বলল ঠিক আছে চলে আয়। তখন আসলে আমি মিল্লাতে ভর্তি হয়েছিলাম।
তামিল মিল্লাতে হচ্ছে আপনার এটা মীর হাজির বাগ শাখায়। কিছুদিন মানে সম্ভবত মাস 2 আমি ওখানে ক্লাস করছি। এরপরে আমার মনে হয়েছে যে এই যে এখানে যে পড়ায়, মানে এই পড়া দিয়ে আসলে আমার হবে না। আচ্ছা, আমার হবে না বলতে কীরকম একটু ব্যাখ্যা দিই। আমি সম্ভবত এটা কথা বলতেছি আপনার 2002 সালের কথা। তখন আমি যদি ভুল না করি, তখন হচ্ছে আপনার মানে 9-10-এর যে সিলেবাস এবং দাখিলের যে সিলেবাস দুটো 2 রকম ছিল আসলে। মানে 9-10-এ হচ্ছে আপনার যেই বাংলা, যেই ইংরেজি এবং ফিজিক্স কেমিস্ট্রি যেরকম ছিল, যে সিলেবাসটা ছিল ওটা সম্ভবত দাখিলে ছিল না, আমার যদি ভুল না হয় আর কি। ওই সময় আমার মনে হয়েছিল যে আমি যদি আসলে সায়েন্সই পড়ি, আমার টার্গেট আসলে সায়েন্স পড়া, মানে আর হচ্ছে মানে মাদ্রাসার যে সিলেবাস এটা আমার পড়ার ইচ্ছা নাই আর। যার কারণে আমার তখন মনে হয়েছে এই আধা খাচরা মার্কা পড়া দিয়ে আমার লাভ নাই। আচ্ছা, যদি আপনাকে একটু হ্যাঁ, বলতে please। চাই যে এই যে সায়েন্সের প্রতি আগ্রহটা, সেটা ঠিক মানে কোন জায়গা থেকে এই আগ্রহটা তৈরি ও হচ্ছিল? আচ্ছা, আমার সায়েন্সের প্রতি আগ্রহ এবং সাহিত্যের প্রতি আগ্রহ দুটাই হয়েছে আমার আগের মাদ্রাসা থেকে। ওকে, ইন্টারেস্টিং। আমার যে মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া, এইখানে একটা বিরাট লাইব্রেরি আছে। মানে আমি তো তখন অনেক ছোট, যার কারণে আমার কাছে লাইব্রেরিটা তখন তো অনেক বড়ই লাগছে। এখন গেলে আমি বুঝতে পারবো আসলে কতটা বড়, কিন্তু বড়, মানে আচ্ছা। বিশাল বড় একটা লাইব্রেরি, মানে একটা লম্বা একটা রুম, সেখানে প্রচুর আপনার আলমারি, প্রচুর বইপত্র, আরবি বইপত্র বেশি। একটা আলমারি বা 2টা আলমারি ছিল যেগুলোতে বাংলা সাহিত্যের বইপত্র ছিল। একদম ধরেন কলকাতার রাইটার, বাংলাদেশের রাইটার, মোটামুটি মানে 1-2টা আলমারিতে মোটামুটি ধরেন যে বাংলা সাহিত্যে যারা মানে বিখ্যাত এদের বইপত্র ছিল। ওই সময় কোনো একটা বইয়ে আসলে মানে আমাকে এই সায়েন্সের দিকে বিষয়গুলো ইয়ে করে। সম্ভবত এমন একটা বই আছে, মরিস বুকাইলির একটা বই ছিল। আচ্ছা আচ্ছা, সায়েন্স এন্ড কোরআন টাইপের। হ্যাঁ, মানে এই টাইপের জিনিসপত্র ওই সময় আমি দেখছিলাম। তো এটা হইতে পারে যে ওইটা আসলে আমার ভিতরে এই জিনিসটা তৈরি করছিল। পরে হচ্ছে মিল্লাত থেকে চলে আসলাম। এরপরে স্কুলে আমি ভর্তি হলাম বগুড়া পুলিশ লাইনে। বগুড়া পুলিশ লাইনে ভর্তি হলাম। আমার আমি 5-এ এসএসসি পাস করছি আর কি, অর্থাৎ 3-এ ভর্তি হওয়া হচ্ছে বগুড়া পুলিশ লাইনে। এরপর বগুড়া পুলিশ লাইন থেকে বগুড়া ঝিলক কলেজে আমার পড়াশোনা। এরপর সাস্টে, সাধারণ সায়েন্স টেকনোলজিতে আমি 1 বছর পড়ছি ফিজিক্সে। এরপর ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্সে। একটা পর্যায়ে আসলে মানে আমার মনে হয়েছে যে আমি আসলে এটাও লস করতেছি। মানে আমার যেটা মানে হয়েছে ফিজিক্স থেকে ম্যাথমেটিক্সে চলে ম্যাথমেটিক্সে, গেছেন এই ব্যাপারটা? আসলে ফিজিক্স থেকে ম্যাথমেটিক্সে চলে আসছি ব্যাপারটা এরকম না। মানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে 1768তম হয়েছিলাম। তো আমার ফার্স্ট চয়েসই দেওয়া ছিল ফিজিক্স। আমি তখন জানতাম যে ফিজিক্স পাবো না, তারপরও যদি পাই আর কি, ফিজিক্স দেওয়া ছিল। সেকেন্ড চয়েস দেওয়া ছিল ম্যাথমেটিক্স, যে কোনো কারণে ফিজিক্স না পেলে ম্যাথে পড়বো এবং ম্যাথ থেকে পরে হয়তো অন্য কিছু করবো আর কি। তো আমার আসলে যেটা পরে আমি আসলে এটা এখন বুঝি যে কোনো একটা ডিসিপ্লিনের প্রতি আমার আসলে খুব বেশি দিন মানে আমি সম্ভবত মানে আটকে থাকি না। এটা আমার এক ধরনের বাজে অভ্যাসই বলতে পারেন। মানে আমি আসলে সরে যাই। সম্ভবত আমি একটা জিনিসই সরিনি এখন পর্যন্ত, এটা হচ্ছে কবিতা। তো এই হচ্ছে আমার মোটামুটি জার্নি। তবে আমার শৈশবের কথা যেটা বলতেছেন যে আমি আমার মানে মানে ছোটবেলা শৈশব, ধরেন আমার আমার আমি যে ধরমপুরের কথা বললাম, এগুলো দ্বারা আমি খুবই তাড়িত। মানে আমার মেমোরির মধ্যে ধরেন মানে আমার শৈশব মারাত্মকভাবে কাজ করে এবং মানে আমি এখনো যা কিছু লিখি আমার ধারণা আমি মানে ধরমপুর আমার মাথার ভেতর থাকে। হ্যাঁ, আমার কিন্তু শৈশব দেখেন, আমার শৈশব কাটছে বেশ কটা জায়গায়, কিন্তু স্ট্রং যেই মেমোরিজ এগুলো তৈরি হয়েছে হচ্ছে আপনার ধরমপুরে। ইভেন আমার যে কবিতা সংগ্রহটা পাবলিশ হইল ডিসেম্বরে, এটার হচ্ছে আমি উৎসর্গ পাতায় এরকম লেখা আছে যে বগুড়ার ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা স্যাঁতসেঁতে ঘরকে আমি এটা উৎসর্গ করতেছি আর কি। আচ্ছা, খুবই নস্টালজিক একটা ব্যাপার। হ্যাঁ, মানে যেটা হয়েছে যে ওই ঘর, আমি একটা ঘরের কথা বলছি, এটা স্কুলের। ওই ঘরের একটা ছোট্ট মানে স্মৃতি আছে আমার, মানে আমার লেখালেখির অবশ্যই, জন্য হ্যাঁ, আর কি। মানে আমাদের একটা সময় যেটা হতো যে আমাদের একদিন স্কুলে কবিতা আবৃত্তির কি যেন একটা আমার মনে পড়ে যে আমরা একটা রুমের মধ্যে একদম সবাই মিলে বিভিন্ন সব ক্লাসের প্লাপান সব আমরা এক রুমের মধ্যে আসলাম, আবৃত্তি প্রতিযোগিতা হইতেছে এরকম কিছু একটা আর কি।
তো ঠিক এই জায়গাটাতে আমি প্রশ্নটা করতে চাই যে কবিতাকে বলা হয় যে সাহিত্যের সবচেয়ে কঠিন একটি শাখা, এবং আমরা জীবনানন্দ দাশকে বলতে শুনি যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তো আপনি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের পড়াশোনা করা মানুষ, তারপরে হচ্ছে যে কবিতার এই ভাবের জগতে যে এই যে জার্নিটা, সেটার শুরুটা কি এই জায়গা থেকেই হয়েছিল যে এই কবিতা আবৃত্তি হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ, ব্যাপারগুলো আমি কেমন? আসলে ওটাই বলতে চাচ্ছিলাম। ধরেন যে ওইখানে কবিতা আবৃত্তির ছিল, আমি নাম দেইনি। তো আমরা হচ্ছে আমি পেছনে বেঞ্চে বসে বসে শুনতেছিলাম আর কি। অনেকক্ষণ শুনতে শুনতে আমার প্রায় ধরেন একটা মুখস্থর মতো হয়ে গেছে, বা আগেও সমস্ত কবিতাটা মুখস্থ ছিল। এটা হচ্ছে নজরুলের লিচু চোর যে কবিতাটা, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে, এটা। তো এটা যখন হচ্ছিল পরে স্কুলে এরকম একটা রেওয়াজ মনে হয় তখন ছিল, আমাকে বলতেছে যে মানে আমাদেরকে যে তোমাদের মধ্যে থেকে কেউ আসবা নাকি। তা তখন আমি আর নিজের আটকায় রাখতে পারলাম না, আমি গেলাম, গিয়ে আবৃত্তি টাবৃত্তি করলাম। ওই সময়ের আমার এখন মনে পড়ে আবছা আবছা যে ধরেন স্কুলের আমি যখন ঘুরতাম একলা একলা, বা রাস্তাঘাটে একটু ঘুরতাম একলা যখন, তখন আমার মনে হতো যে আল্লাহ আমি যদি নজরুলের মতো বা রবীন্দ্রনাথের মতো লিখতে পারতাম। তো এই যে ধরেন ডিজায়ারটা, এইটা আসলে আমার ছোটবেলায় ছিল। আর আমি যখন মাদ্রাসায় পড়ি, মানে মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়াতে, তখন দৈনিক ইনকিলাব পত্রিকা রাখা হইতো হচ্ছে আমাদের মাদ্রাসার দেয়ালে, মানে লেপটে দেওয়া হতো আর কি। দুইটা পত্রিকা মনে হয় কেনা হতো, দুইটা এপিটোপিট করে পুরো দেয়ালে মানে আটকে দেওয়া হতো। আমরা ক্লাস শেষে সব চলে যেতাম এই পত্রিকা পড়তে, দেয়ালে যে আর কি। ওই ইনকিলাবের একটা ছোটদের একটা পাতা আছে, বা এখন আছে কিনা আমি জানি না, তখন ছিল, নামটা ভুলে গেছি আমি, একটা নামও আছে এটার। তো ওইখানেও ছোটদের লেখা ছাপতো। আমার তখন মনে হতো যে যদি আমার লেখা ছাপতো টাপতো আর কি, আমি লেখা পাঠাইতাম ওখানে, একদম নিয়মিত লেখা পাঠাতাম। প্রথম দিকে আমার হচ্ছে যে কাদের লেখা পাইছি একটু ভালো টাল লাগছে, এরকম নামটা আমার আসতো আর কি, যে তোমার লেখা ভালো লাগছে। তো একবার দেখি আমাকে মেনশন করেই, মানে ওই যে চিঠির উত্তর দিত ওরা আর কি, আমাকে মেনশন করে একটা জায়গায় লিখলো যে তোমার ছড়াগুলো ভালো, কিন্তু তোমার ছন্দটা শিখতে হবে, তোমার ছন্দে প্রবলেম আছে আর কি। তা আমি তখন আসলে বুঝি না মানে ছন্দ জিনিসটা কি। তখন আমি আবার চিঠি লিখলাম যে এটা নিয়ে যদি একটু জানানো টানো হয় আর কি। এরপরে তারাও একটু করে জানালো স্বরবৃত্ত ছন্দটা। পরে আমি ছন্দটা জানছি ব্যাপারটা এমন না, কিন্তু একটু মনে হয় একটু ধরেন লাইনে আসছিল আর কি। এরপরে ওরা আমার প্রায় 7 থেকে 8টা বা 10টা লেখা ছাপছিল। তো ধরেন আমি ওই ছোটবেলায় আমার লেখা ছাপা হইতেছে দৈনিক ইনকিলাবে, তখন ইনকিলাব বেশ মানে ডাকসাইটে পত্রিকায়। তো এই মাদ্রাসায় এটা ধরেন আমাকে নিয়ে খুব একটা হইতো আর কি, যে ধরেন আমরা পত্রিকা পড়তে যাই, সেখানে ধরেন আমার লেখা আছে। ব্যাপারটা খুবই আনন্দের হ্যাঁ, একটা এটা আমার ব্যাপার। কাছে খুবই লাগতো আর কি। তো লেখার ব্যাপারটা আসলে তখন থেকে ছিল। যেটা হয়েছে যে 19 ইন্টারমিডিয়েটে এসে আমি আসলে লিখছি, কিন্তু আমি কখনোই মনে করিনি যে আমি আসলে এই লেখালেখিটাই করব, এটা কখনোই মনে করি। আচ্ছা, তো আমরা তো অনেক বইপত্র পড়ি, মানে এক একজন এক এক ধরনের জনরার সাথে হয়তো বা পরিচিত, অথবা হচ্ছে বিভিন্ন রকমের বইপত্র আমাদের পড়া হয়। তো এক এক কারো কারো লেখা আমাদের খুব প্রভাবিত করে, আবার কারো কারো লেখা আমাদের খুব একটা স্পর্শও করে না। তো আপনার ক্ষেত্রে বাংলা সাহিত্যে কোন কবির দ্বারা আপনি মনে করেন যে আপনি সবচেয়ে বেশি প্রভাবিত? এরকম বলা একটু মুশকিল আমার জন্য, কারণ আমরা যারা আসলে লিখতে আসি, আমরা তো ক্রাফট শিখি। ধরেন কিভাবে লিখতে হয়, মানে হাউ টু রাইট, একটা বাক্য কিভাবে লিখতে হয়, এই বাক্যটা এক্স কিভাবে লিখছে, ওয়াই কিভাবে লিখছে, ঠিক আছে, এই একই জিনিসকে কিভাবে প্রেজেন্ট করছে, এগুলো কিন্তু আমরা আসলে একদম ধরেন খুব ঠান্ডা মাথায় এগুলো শেখার ট্রাই করি। সো একজন দুজন নাম আমার পক্ষে বলা একটু মুশকিল। তবে যদি আমি একটু ধারাবাহিকভাবে বলি, আমি ধারাবাহিকভাবে বলতে পারবো। আমার মানে আমি নিজে খুবই ফিল করি যে আমি যাদের দ্বারা প্রভাবিত, এবং মানে আমি খুব এটা খুবই প্রাউডলি বলি আর কি, সেটা হচ্ছে আপনার মধ্যযুগের কবিরা, চণ্ডীদাস থেকে শুরু করে মধ্যযুগের যারা আরও কবি আছেন, একদম টোটাল মধ্যযুগের যে কবিরা, তারা আমার উপর প্রভাব ফেলছেন। ধরেন একদম ভারতচন্দ্র রায় গুণাকর পর্যন্ত। ইভেন আমি একজনের নাম খুব বলবো, এইটা আসলে ধরেন চণ্ডীদাস, ভারতচন্দ্র রায় গুণাকর থেকে শুরু করে আপনার হচ্ছে যে রামপ্রসাদ সেন। হ্যাঁ, ওই টাইমটা, সোজা কথা হচ্ছে মধ্যযুগের যে টাইমটা, এই টাইমটা হচ্ছে আমার মানে আমার নিজের উপর একটা খুব প্রভাব আছে।
এটা আমি বলিও। ছায়া কারবালা নামে আমার একটা বই আছে। এই বইটা মূলত আসলে মধ্যযুগের যে কবিরা তাদের ক্রাফট, তাদের যে ধরেন যে প্রেজেন্টেশন, তাদের চিন্তাভাবনা সেটার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। এরপরে যেটা হয়েছে যে আপনার খুব আধুনিক যুগের যদি আমি কথা বলি, আধুনিক সময়ের কথা বলি, আধুনিক সময়ের আগে যদি একটু জিজ্ঞেস করি যে এই যে মধ্যযুগের কবিদের দ্বারা আপনি প্রভাবিত খুব বেশি, এটার কোনো স্পেসিফিক রিজন ছিল কিনা? ডেফিনেটলি মানে আমি কি লিখবো আর কি লিখবো না এটা তো আমি ঠিক করছি। ওকে, মানে হ্যাঁ, আপনি মানে মনে একটা মনে সময়ের পর আমি অবশ্যই- ঠিক করছি। আমি যে ব্যাপারটা এমন না যে শুরুতেই ব্যাপারটা ঠিক করছি তা না। একটা সময় পর আমি তো ঠিক করছি যে আমি আসলে এটা লিখবো না, এটা আমি লিখবো। ক্রাফট কিন্তু আমার জানা আছে। ধরেন আমি আসলে মানে আহ, এই সাইডের ধরেন আমি যদি ধরে নিই যে দুইটা সাইড করি আমি, যেটা লেফট একটা রাইট, মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমি যে যে সমস্ত কবিতাকে আমি তালিকা করছি আর রাইট সাইড যাদেরকে তালিকা করছি, এই দুইটা তালিকার লোকেরা কিভাবে লেখেন আমি কিন্তু এটা শিখছি। সো আমি চাইলে আসলে দুই টাইপেরই লেখা লিখতে পারবো, কিন্তু আমি কিন্তু ঠিক করে নিচ্ছি যে আমি আসলে কোন সাইডটা লিখবো। তো যার কারণে আসলে মধ্যযুগ আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই কারণে যে বাংলা কবিতা যখন কলোনাইজড হওয়া শুরু হইল, বাংলা কবিতা কলোনাইজড হয়েছে মূলত ধরেন আপনার ইংরেজরা আসার পর আর কি। 1930-এর পর থেকে বলা হয় যে জীবনানন্দরা এটার একদম খুব বেশি মানে তারা কলোনাইজড একদম। জীবনানন্দরা ধরেন যে মানে ওই সময়ের কবিরা খুব বেশি প্রভাবিত আপনার ইংলিশ এবং ফ্রেঞ্চ, জার্মান এই সমস্ত কবিতা দ্বারা। কিন্তু আমি দেখতেছি যে আমাদের যে মধ্যযুগ এটা মানে ব্রিটিশরা আসার আগে আমাদের যে কবিতাগুলো হয়েছে এগুলো একদমই হচ্ছে আমাদের মানে এখানকার কবিতা। আপনি জীবনানন্দের কবিতা যদি প্যারিসে গিয়ে পড়েন, আর যদি আপনি চণ্ডীদাসের কবিতা প্যারিসে গিয়ে পড়েন, আপনি দেখবেন যে জীবনানন্দের কবিতা যতটা হাততালি পাবে চণ্ডীদাসের কবিতা তত বেশি হাততালি পাবে। এর কারণ হচ্ছে প্যারিস জানে যে তাদের কবির যে জনরা, সেই জনরারই আরেকটা কবি হচ্ছে জীবনানন্দ দাশ। আমি এটা ছোট বা বড় মানে ওই অর্থে বলতেছি না। আমি বলছি যে একটা সয়েলের যে টেস্ট, মানে এই টেস্টটা আপনি জীবনানন্দের চাইতে বেশি পাবেন আসলে আপনার মধ্যযুগের কবিতার মধ্যে। এবং আমাকে খুব বেশি প্রভাবিত করে বা এখন আমি হইতে চাই এটা হচ্ছে ময়মনসিংহ গীতিকার যে কবিরা। মানে এটার মূল কারণটা কিন্তু ওই জায়গাতে যে ওনারা মূলত আসলে আমাদের এই অঞ্চলটাকে মানে একদমই আমাদের যে লিটারেচার যে কালার হওয়া দরকার ছিল ওনারা সেটাই করছিলেন। কারণ হচ্ছে ওনারা কলোনাইজড না, হুম হুম, মানে ওনারা ধরেন বিশ্ববিদ্যালয়ে যায়নি, ওনারা পড়েনি হয়তো বাইরের খুবই কবিতা। অর্গানিক একটা হ্যাঁ, খুবই ব্যাপার অর্গানিক, ছিল। মানে ওটা এই অঞ্চলের মানে জলবায়ুতে বেড়ে ওঠা, তো যার কারণে এই জায়গাগুলো কিন্তু আমার একদম বেছে নেওয়া আর কি। আর এমনিতে তারপরে তো আসলে অনেক কবির কবিতায় আমি পড়ছি এবং আমাকে প্রভাবিতও করছে। এর মধ্যে আমি ধরেন আমি একজনের নাম খুব বলি, এটা অনেকেই হয়তো আমার লেখায় খুঁজে পায় না, কিন্তু পাইতে পারে আর কি খুব ভালো করে পড়লে। আমার খুব প্রিয় কবিতা একজন উৎপল কুমার বসু। আমি হিউজ পড়ছি উৎপল কুমার বসু। ধরেন তারপরে হচ্ছে আমি যদি বলি আমাদের জীবনানন্দ দাশ তো এমন একজন কবি যার আসলে তারপরে যারা লিখতে আসছে বাংলায় কোনো না কোনোভাবে তার একটা প্রভাব তৈরি থাকে আসলে, তো সেটা তো আছেই আসলে। আর জনরা যদি আমি কথা বলি তাহলে ধরেন আমাদের এইদিকে আল মাহমুদ আছেন, জসিমউদ্দিন আছেন। তো এই জিনিসগুলো মূলত আসলে আমার বেছে নেওয়া। কিন্তু আমি আসলে যতটা ময়মনসিংহ গীতিকার দ্বারা প্রভাবিত হইতে চাই অতটা আসলে আমি আল মাহমুদ বা অন্যদের দ্বারা হইতে চাই না। আচ্ছা, এই প্রেক্ষাপটে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। ধরেন আমাদের বাংলা সাহিত্যে যারা ইসলামী ভাবধারার কবি হিসেবে পরিচিত, যেমন ফররুখ আহমদ বলি, আল মাহমুদ বলি, তো ওনাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখা যায় যে ওনাদেরকে অনেকটা সাইডলাইন করে দেওয়া হয় বা অনেকটা হচ্ছে যে একঘরে করে ফেলা হয়। এবং আমরা যদি একটু দেখি, যেমন সোনালী কাবিন যেই আল মাহমুদের বইটা আছে, সেখানে একটা কবিতা আছে যে চোখ যখন অতীতাশ্রয়ী হয়, সেটা নদী ভাঙ্গনকে কেন্দ্র করে। আপনিও তো নদী ভাঙ্গনের ব্যাপারটার সাথে খুব ভালোভাবে হয়তো পরিচিত, আমরা আপনার বইপত্র দেখতে পাই। সো আপনি কি মনে করেন আপনার কবিতাতেও তো আমরা এরকম অনেক ইসলামী ব্যাপার দেখতে পাই, ইসলামী বিভিন্ন উপাদান এলিমেন্টস দেখতে পাই। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কি কারণে আপনার মনে হয় যে এই ধরনের কবিদেরকে কিছুটা একঘরে করে ফেলা হয়? এবং আপনি যখন ইসলামী বিষয়ে লেখালেখি শুরু করলেন, আপনার কবিতাতে এই ধরনের উপাদান আসলো, সেটা থেকে কি আপনার কখনো মনে হয়নি যে আপনাকেও একসময় একঘরে করে ফেলা হতে পারে? আচ্ছা, আমি বাংলাদেশের এই পলিটিক্সটা তো খুব ভালো করেই জানি, বিষয়টা এমন না যে ধরেন আমি জানি না। আচ্ছা, একটু অন্য আলাপে আসি তার আগে, যে ধরেন এই যে ইসলামী কবি ফররুখ আহমদ যে অর্থে ইসলামী কবি ওই অর্থে আসলে আল মাহমুদ আমার কাছে ইসলামী কবি না। হুম হ্যাঁ, মানে ফররুখ আহমেদের
তো আবার একটা জনরারও একটা ব্যাপার স্যাপার আছে। ধরেন ফররুক আহমেদকে আমি খুবই ক্রিটিক্যালি দেখি। মানে আমার তো জায়গাটা আসলে বাংলাদেশ বা এই অঞ্চলটা। তো যেটা হয় যে ধরেন যে ফররুক আহমেদের কবিতায় আপনি ঠিক কতটা বাংলাদেশের উদ্দেশ্য পাবেন এটা নিয়ে আমার সন্দেহ আছে আসলে। মানে ফররুক আহমেদ সম্ভবত আহ, খেলাফতের যে একটা ব্যাপার ছিল, ওই যে মানে তুরস্কের যে খেলাফত, এটা বাংলাদেশে তো একটা সময় তো এটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো ওনার ভিতরে হয়তো এরকম একটা ব্যাপার ছিল কিনা আমি জানি না, ক্রিটিক্যালি দেখা দরকার এটা। মানে ওনার সাত সাগরের মাঝি কিন্তু আসলে সাত সাগরের মাঝি, বঙ্গোপসাগরের মাঝি না। হুম, ধরেন কক্সবাজারের মাঝি না, ঠিক আছে, বা ধরেন চিটাগাঙের ধরেন কোন একটা নৌকার মাঝি না, আসলে সাত সাগরের মাঝি। ধরেন উনি আসলে অনেক বেশি সিন্দাবাদ, অনেক বেশি এই সমস্ত জিনিসপত্র দ্বারা অনেক বেশি তার মানে আমি বলছি ওনাকে যে অর্থে ইসলামিক রেনেসার কবি বলা হয় এইটা কিন্তু ঠিকঠাক আছে, কারণ ওনার ভেতর আসলে ওই জিনিসপত্রগুলো আছে রিয়েলি। কিন্তু আল মাহমুদ কিন্তু ওই জিনিস না আসলে। কিন্তু তারপরেও তো তাকে একটা ভিন্ন সেটা দৃষ্টিতে অন্য দেখা আলাপ, হয়। মানে সেটা তো মানে ওই জায়গা থেকে আমি আসতেছি। আল মাহমুদ আসলে এমন অনেক কিছুই করছেন বুঝছেন, যেটা আপনি ইসলামিক লেন্স থেকে দেখলে আপনার কাছে মনে হবে এটা খুবই খারাপ কাজ করছে। তো আমি ওই জায়গা থেকে আল মাহমুদকে একটু আমার মতো করে রিড করি আর কি। তো এখন এবার আসি যে ধরেন এই যে এক ঘরে হ্যান ত্যান এসা, এ দেখেন আমাদের এখানে মিডিয়াগুলা বা ইভেন আমি একটু অন্য পিছন থেকে আসি। ধরেন 1947-এ আমরা একটা দেশ পাইলাম, ধরেন যেটাকে আমরা ওই সময় পাকিস্তান বলতেছি। এরপরে আমরা আশা করছিলাম যে ব্রিটিশদের সময়ে আমরা এই অঞ্চলের মানুষরা যে ধরনের ধরেন জুলুমের শিকার হয়েছি, পাকিস্তান সেটা করবে না, কারণ পাকিস্তানকে আমরা প্রতিষ্ঠা করছি। আচ্ছা, কিন্তু দেখা গেল যে এই চিন্তা বা এই খায়েশ আমাদের ভুল ছিল। মানে আমার রিডিং যেটা বলে যে পাকিস্তান এখানে যথেষ্ট পরিমাণে মানে ডিগনিটির, হিউম্যান ডিগনিটির যে মানে যেটা দেওয়া উচিত সেটা সে দেয়নি। ধরেন এখন আমি অনেক জায়গায় দেখি যে পাকিস্তানের সময় এখানে এই উন্নয়ন ঘটছিল, সেই উন্নয়ন ঘটছিল, এটাও কিন্তু হাসিনা মার্কা আলাপ, বুঝছেন, যে উন্নয়নের চেয়ে বড় আলাপ হচ্ছে যে আপনি আসলে মানে আপনার নাগরিককে আপনি কি মর্যাদাটা দিচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে ধরেন ওই সময় হিস্ট্রিটা এরকম যে পাকিস্তান আসলে আমাদেরকে ওই মূল্যটা দেয়নি। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা আসলে পাকিস্তান থেকে আমরা যুদ্ধ করলাম, পাকিস্তানের সাথে যুদ্ধ করলাম, করে আমরা আলাদা হইলাম। এবার আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেলাম। এবং আমাদের উদ্দেশ্য কি ছিল? আপনি যদি মুক্তিযুদ্ধের যে মানে মূল টার্গেট কয়টা কথা ছিল, তিনটা এরকম, যে সাম্য, মানবিক মর্যাদা, হ্যাঁ, সাম্য তো নাই, পরে আর হয়নি। যেটা হয়েছে কি জানেন, পাকিস্তানের যে স্ট্রাকচারাল যে গভর্নমেন্ট এখানে ছিল, তারা যেভাবে ফাংশন করতো, কি হইলো, ওরা জাস্ট চলে গেল, জাস্ট ফেসগুলো আমরা কিন্তু ফেসগুলোরে কি করলাম, রিপ্লেস করলাম, আর আর তেমন কিছু না। যে চেঞ্জ হইলো, আমার আর কিছু হইলো না। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমাদের কিন্তু গুণগত বা কোনো পরিবর্তন আসলে হইল না। তো আমাদের যে ধরেন এরপরে আমাদের ইন্টেলেকচুয়ালিটি এখানে কি হয়েছে, আমার ধারণা আমাদের এখানকার মানে বাংলাদেশ কেন্দ্রিক যে ইন্টেলেকচুয়ালিটি, এটা হয়েছে আসলে কোনো না কোনোভাবে হচ্ছে আপনার বেঙ্গলি ন্যাশনালিজমের যে ইন্টেলেকচুয়ালিজম, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের যে ব্যাপারটা। তো বেঙ্গলি ন্যাশনালিজম এটা আসছে আবার বেঙ্গলি রেনেসা থেকে। তো বেঙ্গলি রেনেসার যে টার্গেট, সেই টার্গেটের ভেতর তো মুসলমান নাই আসলে। তো যার কারণে আপনি যদি এখানে মানে এখানকার যে স্ট্যাবলিশমেন্ট এখানে তৈরি হইল ৭১-এর পরে, এটা আসলে ৭১-এর আগেই তৈরি হয়েছিল। হ্যাঁ, আমরা যেহেতু এখানকার যে মানুষ, তাদের যে ওই যে সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ, এই সমস্ত কিছু আমরা করতে পারলাম না। না করতে পারার ফলে যেটা হয়েছে যে আমাদের এখানকার আমাদের রাষ্ট্রের যে চিন্তার যে কাঠামোটা, সেটা আসলে ওই বেঙ্গলি রেনেসার যে চিন্তার কাঠামো সেটাই থেকে গেল। তো বেঙ্গলি রেনেসার চিন্তার কাঠামোতে কিন্তু রিয়েলি মুসলমান ছিল না আসলে। তো মুসলমান না থাকার ফলে যেটা হয়েছে, এখানকার যে মিডিয়া তৈরি হইলো, এখানকার যে স্ট্যাবলিশমেন্ট তৈরি হলো, তার সবটাই কিন্তু আসলে আপনার ওই ঘরানার লোকজন। হ্যাঁ, এখানে যারা ওই সমস্ত জিনিসের নেতৃত্বে ছিলেন তারাও মুসলমান, কিন্তু তাদের যে এই অঞ্চলের মানুষকে বোঝার যে ব্যাপারটা, তারা সেটা বুঝতেন না। তারা এটা আসলে যে আপনার মানে বেঙ্গলি ন্যাশনালিজম বা বেঙ্গলি রেনেসার
দৃষ্টিতে তারা দেখবে। বা কলকাতা কেন্দ্রিক যে একটা হ্যাঁ, মানে আমি কলকাতা শব্দটা বলতেছি না এই কারণে যে ধরেন কলকাতা বললে এখন আবার একটা অন্যরকম কাণ্ড ঘটে। তো বেঙ্গলোর রেনেসার যে কনসেপ্ট, সেই কনসেপ্টে যদি আমরা আসি, তখন দেখা গেল যে আপনি যদি এখানে একটু মুসলমান করেন, তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয় আসলে, মানে তার সাথে এটা অনেক জায়গায় কনফ্লিক্ট করে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু বলতেও চাই, এটা আমার পক্ষ থেকে ক্রিটিক, সেটা হলো এখানে যারা মুসলমান বেশি বেশি করছেন, তারা যে অনেক একদম হাই লেভেলের আর্ট করছেন সব জায়গায়, সেটাও আসলে করেননি। এখন হাই লেভেলের আর্ট আবার কিভাবে হয় না হয় সেটা নিয়ে অনেক তর্ক আছে, যে আপনি কিভাবে একটা আর্টকে বলবেন যেটা গ্রেট আর্ট, কোনটাকে আপনি বলবেন যেটা আর্ট না, তো এটা নিয়ে একটা আলাপ আছে। কিন্তু ধরেন এখন একটা ছেলে বা এখন একজন কেউ যদি এখন আপনার গোলাম মুস্তফার মতো কবিতা লেখেন, লিখে যদি মনে করেন যে আমি ইসলামের সেবা করতেছি এই জন্য এই টাইপের কবিতা লিখতেছি, তার কবিতার তো এখানে আসলে কোনো ভ্যালুজ তৈরি করবে না আসলে। তাকে যদি আপনি এখন গুরুত্ব না দেন, আপনার মনে, সে যদি এখন দাবি করে আমি মুসলমান করি বলে আমাকে মানে গুরুত্ব দেওয়া হয় না, মানে আমাদের এখানে কিন্তু দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট আসলে মানে ইসলাম বা মুসলমান কেন্দ্রিক যে জীবনযাপন, সেইটাকে তারা গুরুত্ব দিতে চায় না বা তাকে এস্টাবলিশ হতে দিতে চায় না, এক। দুই, এখানকার যে মুসলমান যারা, তারা যে আসলে অনেক বেশি ধরেন কাবিল হবে, অনেক বেশি ক্যাপেবল হবে ভালো আর্ট করার জন্য, সেটা তারা না করেই, বুঝছেন, তারা মনে করে যে Just হচ্ছে ওই তারা ইন্টেনশন মনে বা করবে কি যে, আইডেন্টিটিটা আরে নিয়ে সালা, একটা যে সমস্যা। আমি তো মহান কিছু করছি কিন্তু আমরা তো গুরুত্ব দিতেছে না। দুটো ঘটনাই আমার ধারণা এখানে ঘটে। মানে প্যারালালি চলতেছে দুইটা বিষয়। হ্যাঁ, নিশ্চয়ই। ধরেন পড়াশোনার তো ইচ্ছা নাই, পড়াশোনা করে না বা খুব বেশি ঘাটাঘাটি করে না, কি করতে হবে সেটা করে না। এখন আমার নিজের ক্ষেত্রে আমি একটু মানে একটু দিই, সেটা হলো যে আমি না ঠিক আসলে মানে একদমই মুসলমানের কবি টবি এগুলা আমি আসলে বলতে চাই না নিজেরে। মানে আমি যেটা বলতে চাই এটা হচ্ছে যে আমি আসলে মানে এই অঞ্চলের কবি। হ্যাঁ, হ্যাঁ, এই অঞ্চলের কবি। পার্সোনাল লাইফে আমি মুসলমান, আমি আমার অন্য ব্যাপার-স্যাপার আছে, আমি রসুলকে নিয়ে কবিতা লিখছি, এটা আমার জায়গা থেকে। কিন্তু ধরেন আমি আসলে এই অঞ্চলে এটা পরিচিত হতে চাই না যে আমি আসলে মুসলমানের কবি। এটা চাই না, এর পেছনে কারণ হচ্ছে দেখেন, আমি তো আমার জনগোষ্ঠীর কবি, আমি আমার ভাষার কবি। আমার ভাষায় মানে বাংলা ভাষায় আমি যে ভাষায় কথা বলি, যে ভাষায় লিখি, এই ভাষায় তো ভাই অনেক হিন্দু আছেন। এই ভাষায় আরো জাতিগোষ্ঠী আছেন। তো এখানে আমি একটা জিনিস খুব ভালো করে আমি আমার যে আমার রিডিং ভুল হইতে পারে, আমি আমার রিডিংয়ে দেখছি যে ধরেন যদি আপনি এখানে পাহাড় নিয়ে কোনো আলাপ আসে, ধরেন যে পাহাড়ের কোনো একটা ব্যাপার হইতেছে, দেখবেন যে তখন আমরা মুসলমানরা একবারে ঝাঁপায়ে পড়ি আর কি, যে এই পাহাড়ের এরা একদমই মানে এরা খারাপ, এই সেই হ্যানত্যান, এরা বিচ্ছিন্নতাবাদী। মানে আপনি জিনিসগুলোকে আসলে আপনি কিন্তু এটা দেখতেছেন না যে পাহাড়ের লোকগুলো কি আপনার সঠিক নাগরিক সুবিধা পাইতেছে কিনা। ধরেন আপনি তাকে কোনোভাবে আটকায় রাখবেন, আটকায় রেখে আবার এখান থেকে বলবেন যে না সব ঠিক আছে এদের উপর। ধরেন আপনাকে যদি প্রতিদিন এই রাস্তাতে যাওয়ার সময় যদি 10 বার করে আর্মি চেক করে, ডিজিএফআই চেক করে, তারপর র্যাব যদি চেক করে, নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। তো পাহাড়েও কিন্তু এরকম একটা ঘটনা আছে, ধরেন ওখানকার নাগরিকরাও তো এটা ফেস করে। আচ্ছা, তার মানে আমি এটা বলতেছি না যে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী নাই, ডেফিনেটলি ওখানে আছে। মানে আমাদের হিস্ট্রিতে তো এগুলার ধরেন নোকটা আছে যে ওখানে কি কি ধরনের প্রবলেম হয়। হ্যাঁ, মানে বোথ ক্যান এক্সিস্ট এট দ্য সেম টাইম। আমি বলতেছি যে আপনি ছোট এই রাষ্ট্রীয় প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আপনি খুব সাধারণ নাগরিকের লাইফে আপনি বিষয় দিয়েন না, এটা কিন্তু জুলুম হবে। সো আমি আসলে ওই জায়গা থেকে বলতেছি কি যে কোট আনকোট, যে ধরেন এখানে পাহাড়ি বলি, আদিবাসী বলি বা যেটাই বলি না কেন, অন্যান্য জাতিগোষ্ঠী আমি বলি, যারাই আসলে ধরেন আমার এই অঞ্চলের মানুষ, এই ভূখণ্ডের মানুষ, এখানকার স্বাধীনতা সার্বভৌমত্বের ভেতরকে যারা থাকেন এবং যারা এটা বিশ্বাস করেন, মানে আমি মূলত তাদের কথাই বলতে চাই। হ্যাঁ, আমি মুসলমানের কথা বেশি বলি বা আমি বেশি বলছি হয়তো, যদিও আমি জানি না আমার সমস্ত লেখাপত্র যদি কেউ এগুলো হিসাব করে যে কত পার্সেন্ট আমি আসলে এগুলো বলছি, সেটাও হিসাব করা যাইতে পারে। সেটা কারণ হচ্ছে যে আমি নিজে যেহেতু একটা মুসলমান মানে ইসলাম মানে মেনে চলা মানুষ এবং একটা মুসলিম পরিবারে আমার বেড়ে ওঠা এবং আমার পড়াশোনা ওই জায়গায়, এবং এই দেশের অধিকাংশ মানুষই যেহেতু মুসলমান, আমি সেই সেটা দেখি। অভিজ্ঞতা, সেই হ্যাঁ, definitely, পরিবেশ, এটা আমার সেটার ভেতরে প্রভাব তো আছে। থাকবেই। হ্যাঁ, এবং আমি এটা ওন করেই কিন্তু লিখি। অবশ্যই। কিন্তু আমি এটা বলবো না যে ধরেন মানে আমাকে শুধুমাত্র ওটাই বলা হোক, মানে জাস্ট আইডিওলজিক্যালি না। ওই ধাঁচের কবি ব্যাপারটা আমি তা এটা না। বলতে চাই না আসলে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা এখন যতটা সহজে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট মানে মানুষজন বলে বা আমরা বলতে পারি, শেখ হাসিনা যখন ক্ষমতার তুঙ্গে ছিলেন তখন আসলে ব্যাপারটা এতটা সহজ ছিল না। এবং আপনি তখন
আপনার তখন একটা বই বের হয় যে এমন ঘনঘোর ঘনঘোর ফ্যাসিবাদে। সেখানে আপনার আমি যদি বলি যে বিখ্যাত একটা মানে কয়েকটা পংক্তি আছে যে তোমার সঙ্গে হয়নি দেখা মধ্যখানে আর ততদিনে দুযোগ পেরোয় অন্ধ স্বৈরাচার। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আমরা এই গ্রাফিতি হিসেবেও এই লাইনগুলো দেখেছি। তো আপনি যখন মানুষজন যখন শেখ হাসিনার নাম নিতে আতঙ্কে থাকতো, সেখানে এই ধরনের আপনি হচ্ছে যে ফ্যাসিবাদকে কেন্দ্র করে এই ধরনের লেখা লিখেছেন। এবং এই সাহসটা আপনি কিভাবে করলেন, পাশাপাশি হচ্ছে যে এই জন্য আপনাকে উপর মহল থেকে কোনো প্রতিক্রিয়ার শিকার হতে হয়েছে কিনা? আচ্ছা, প্রথম কথা হলো আমি কিন্তু ভাই খুবই ভীতু মানুষ, আমি ওই অর্থে সাহসী না। তো যেটা হয়েছে যে ওই সময় আসলে এটা বলা আমার জন্য একটু ইজি ছিল, কারণ হচ্ছে ধরেন আমি তখন আসলে ওই রকম পরিচিত কেউ না। তবে আওয়ামী ঘরানার যে ইয়াং পোয়েট, ইয়াং ইন্টালেকচুয়াল, এরা আমার চিনত, সেটা আমাকে চিনত। আমি যখন এই বইয়ের নামটা দিই এমন ঘনঘোর ফ্যাসিবাদে, আমার ওই রাতের কথা মনে আছে। ধরেন আমি এটা নিয়ে বারবার ভাবতেছি যে এটার কি হইতে পারে। তো একটা সময় মনে হলো যে এটা তো আসলে একটা ইতিহাসের প্রতি দায় আছে, যে এটা একটা ঘটনা ঘটতেছে, কিন্তু সেটা আমি বলতে পারতেছি না। আমি দেখবেন যে এই বইটাতে কিন্তু আমি যথেষ্ট আর্টের জায়গাটা আমি একদম ঠিকঠাক রাখছি। ধরেন যে একদম স্পষ্ট কাউকে গালি দেওয়া, স্পষ্ট টিয়ে করা, এগুলো আমি করিনি কিন্তু। বা ধরেন আমি নাম ধরে কথা বলতেছি শেখ হাসিনা, তাকে তো আমি বলিনি। এটা কিন্তু মূলত আসলে আমার আর্টের জায়গা থেকে, যে আমি এই কাজটা এমনভাবে করতে চাইছি যেন 100 বছর পরেও যদি এদেশে কোনোদিন কোনো ফ্যাসিজম হয়, তখনও যেন মানুষ বলতে পারে এই কবিতার জন্য বলতে পারে। জাস্ট কনসেপ্টটাকে বেস করে লেখা, নট ইন্ডিভিজুয়াল। তো ওইটা আসলে ওই সময় বলছেন, ওই রাতে আমি অনেক এটা নিয়ে দনমন আমি অনেক ভাবছি আসলে নেগেটিভ পজিটিভ কি হইতে পারে। পরে এক সময় ভাবলাম যা হয় হবে। তো আচ্ছা, এরপরে যেটা হয়েছে যে আমাকে হুমকি ধামকি তো আমি পরে পাইছি, সেটা আসলে অন্যভাবে পাইছি। ইভেন আমার ব্যাপারে এই ধরনের কথাও প্রচার করা হয়েছে পরে, যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি আসলে আপনার কি বলে, কি দিনে বাংলাদেশে একটা আছে হিজবুত তাহরির। হ্যাঁ, আমাকে বলা হয়েছে যে আমি হিজবুত তাহরিরের সদস্য, হিজবুত তাহরির করি বলে ঢাকা ইউনিভার্সিটিতে আমার পিটানো হয়েছে। মিথ্যা কথা কিন্তু সবই। আমার ডিপার্টমেন্টে আমার মারা হয়েছে, আমাকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেতে দেওয়া হয়নি, কারণ আমি হিজবুত তাহরির করি। এই কারণে এই ধরনের ধরেন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এবং এটাও বলা হয়েছে, ফেসবুকে পোস্ট দিয়ে কিন্তু এসব বলা হয়েছে যে ডিজিএফআই বা এনএসআই আমার ব্যাপারে তারা তদন্ত করতেছে, যে কোনো মুহূর্তে আমাকে তুলে নিয়ে যাবে। এই ধরনের কথাবার্তাগুলো ফেসবুকে ধরেন বিভিন্ন আইডি থেকে বলা হইতো। হ্যাঁ, যেটা এখনও তারা বলে, তাদের যারা এখনো আছে আর কি, এরা এটা এখনো বলে যে আমি আসলে হিজবুত তাহরির এই সেই হ্যান ত্যান। তো এই জায়গা থেকে কিন্তু আমি আসলে মেন্টালি প্রচণ্ড ট্রমায় ছিলাম আসলে। ওই সময় যেটা হয়েছিল এই বই পরবর্তী টাইমটায়, যে আমি ধরেন সন্ধ্যা হলেই আমার মাথা ঝিমঝিম ঝিমঝিম করতো, কথা বলতে পারতাম না, ঠোঁট কাঁপতো। রাস্তা পার হতে গেলে আমার মনে হতো যে রাস্তা পার হয় না মানুষ, যে খুব কনফিডেন্সের সাথে যে ঠিক আছে গাড়ি ঘোড়া নাই, আমি পার হচ্ছি, আমার সেটা মনে হতো না। সন্ধ্যার পরে আমি আসলে কথাই বলতে পারতাম না, মাথা ঝিমঝিম করতো। আমি এটা নিয়ে হিউজ পরিমাণে ডাক্তার টাক্তার দেখাইছি, কিন্তু নানান ধরনের ওষুধপত্র খাওয়ার পরও এটা আমার আসলে ঠিক হয়নি। পরে একজনকে আমি দেখাই, উনি পরে আমাকে বলতেছেন আপনি আসলে অনেক টেনশন করেন। হ্যাঁ, তো ওই ডিপ্রেশন বা টেনশন থেকে তারা পরে আমাকে ওষুধ টষুধ দিল। এরপর আমি ধীরে ধীরে একটু ভালো হয়েছিলাম আর কি। তো ওই সময়ে আমি তো থাকতাম একলা। তো আমি নিচতলার একটা বাসায় থাকতাম, সেই রাস্তা। রাতে যদি আপনার কোনো একটা বড় গাড়ি টাড়ি যাইতো আর কি, ধর একটা মাইক্রোবাস যাচ্ছে, এটা আতঙ্কে থাকতাম, মনে হতো যে কেউ মনে হয় তুলে নিয়ে যাবে। ঘটেনি আমার সাথে এটা, কিন্তু এই যে ট্রমাটা, এই ট্রমা কিন্তু আমার ভিতরে ধরেন একদম 5 অগাস্ট পর্যন্ত ছিল। আচ্ছা, ঠিক এই জুলাইকে স্পেসিফিক করে যদি জিজ্ঞেস করি, যে 24 সালের জুলাই বিপ্লবের সময় আপনি বেশ সরবই ছিলেন, এবং পুলিশ, মিলিটারি, সরকার, এই ধরনের শব্দগুলো নিয়ে আপনার অনেক স্লোগানও জনপ্রিয় হয়েছে। যেমন একটা বিখ্যাত স্লোগান ছিল যে ব্যারাকে যাও তাড়াতাড়ি, নো মোর মিলিটারি।
তো সেই সময়ের যে অনুভূতি, মানে একটা তো হচ্ছে যে পুরো সময়টা আপনি আসলে কি ইসের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু এক্স্যাক্ট জুলাইয়ের সময়ের আপনার অনুভূতি বা অভিজ্ঞতা, স্পেসিফিক কোনো অভিজ্ঞতা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। জুলাই যেটা হয়েছে, ধরেন আমি তো প্রথমে বললাম যে আমি আসলে সাহসী মানুষ না, আমি আসলে প্রচণ্ড ভীতুই। তো সেটা স্বীকার করে নিয়েই বলতেছি। জুলাইয়ে আহ, আমি, আমার বউ, আমরা তো একসঙ্গে থাকি। তো আমার বউ, ও তো কবি, আপনারা হয়তো চেনেন, রুম্মানা জান্নাত। ও ওই সময় হচ্ছে ধরেন, মানে আমি খুবই কিন্তু কনস্ট্রাকটিভ, মানে যে আমি আসলে এটা করবো না, এটা করবো না, এটা করবো না, আমি খুবই ক্যালকুলেটিভ আর কি। কিন্তু ও আবার ওরকম না, মানে ও ওই সময় চাচ্ছে যে রাস্তায় গিয়ে আন্দোলন করবে, সংগ্রাম করবে, একদম জীবন দিয়ে দিবে, এরকম একটা ব্যাপার। তো আমি কিন্তু ওরে খুব কষ্ট করে আটকাইতাম আর কি। এরপরেও ও যেদিন এক দফা ঘোষণা হয় সেদিন শহীদ মিনারে ছিল। আচ্ছা, আমি কিন্তু পার্সোনালি আসলে ধরেন রাস্তায় গেছি, মিছিল মিটিং করছি, তা কিন্তু করিনি আমি। আচ্ছা, তো ওইটা করিনি। এটার পেছনে আমার আমার যেটা কারণ ছিল যে আমি আসলে রাস্তায় গেলে আমি একটু ধরাই খাবো। বা ধরা খাবো কোন অর্থে বলতেছি, আমি রাস্তার যে পলিটিক্স, রাস্তার যে মুভমেন্ট, এটা কিন্তু আমার একদম অজানা। আমি জীবনে কোনোদিন রাস্তায় নামিনি আসলে ওই অর্থে বলতে গেলে। তো যার কারণে আমার মনে হয়েছে যে আমি আসলে রাস্তায় না যাই। আমি রাস্তায় গেলে যেটা হবে সেটা হলো আমি প্রবলেমে পড়বো। আচ্ছা, আরও মানুষ তো প্রবলেমে পড়তেছে, তারা আসলে মহান, এটা আমার কোনো মানে সন্দেহ নাই, তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি আমি। তখন আমার যেটা মনে হলো যে তাহলে আমি কি করব, মানে আমার তো কিছুটা করা উচিত। এবং আমি একটা জিনিস বিলিভ করি যে আমার যে ফ্যাসিজম বিরোধী যে মানে অ্যাক্টিভিজম বা যেটাই বলি না কেন, এটা দীর্ঘদিনের। ধরেন 2018 সালে ডিসেম্বরে কিন্তু এই বইটা পাবলিশ হয়, এমন ঘন ঘর ফ্যাসিবাদী। আমাদের দেশে সাধারণত ফেব্রুয়ারিতে বই পাবলিশ হয়, কিন্তু আমি ডিসেম্বরে করছিলাম, কারণ জানুয়ারিতে নির্বাচন হইতেছে। তো ধরেন যে নির্বাচনে যদি কিছু একটা হয়, তখন তো এই বইয়ের আসলে ওই অর্থে মূল্য থাকবে না খুব একটা। এই জন্য আমার মনে হচ্ছে যে না, এই যে আসলে ফ্যাসিস্ট, এরা আমার আগেই বলা উচিত। এই জন্য কিন্তু আমি 18 ডিসেম্বরে আমি এই বইটা করি। তো যেহেতু 2017-18 সাল থেকে আসলে আমি একটা জার্নির ভিতরে আছি, ফ্যাসিজম বিরোধী একটা জার্নি। এবং মজার ব্যাপার, ধরেন যে এখন যারা মানে ছাত্র নেতা যারা আছেন, ওনারা কিন্তু অনেকেই আমার সাথে ব্যক্তিগতভাবে তাদের সম্পর্ক আছে। মানে এইটা কিন্তু এমন না যে জুলাইয়ে হয়েছে এটা। হ্যাঁ, ধরেন মজার ব্যাপার বলি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন মানে উপদেষ্টা হইলেন, এরপরে ওনার মানে টেবিলের বই ভাইরাল হইল, যে ওনারা দেখেন কি কি বই সই পড়ে। আচ্ছা আচ্ছা, তো ওইখানে হচ্ছে আমার এই 2 কপি ফ্যাসিবাদ এই বইটা ছিল আর কি। ওকে। তো আমাকে অনেকে সে সময় ছবি পাঠাইতে পারে, ভাই দেখছেন আপনার বই মানে আসিফ সাহেবের টেবিলে, ঠিক আছে। এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন না করে পারছি না। ধরেন আমরা জানি যে জুলাই পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট থাকার সময় সপ্তম শ্রেণীর যে পাঠ্যসূচি, সেখানে হচ্ছে আপনার একটা ছড়া সিথি, সেটাকে ইনক্লুড করা হয়। তো অনেকে যারা সমালোচনা করেন আর কি, তাদের ভাষ্যমতে হচ্ছে যে এটা সাহিত্য মানে উত্তীর্ণ না হলেও জাস্ট হচ্ছে আপনি জুলাইয়ের পক্ষে শক্তি হিসেবে সেটা ইনক্লুড করা হয়েছে। তাদের কথা হচ্ছে অনেকটা এরকম যে ছড়া সাধারণত আপনার স্বরবৃত্ত ছন্দে লেখা হয়, এবং সেক্ষেত্রে স্বরবৃত্ত ছন্দে হয় পর্ব হয় 4 মাত্রার। তো আপনি আবার হচ্ছে আপনার লেখাতে হয়তো বা এই ছন্দ, মাত্রা, এই বিষয়গুলো হয়তো বা অতটা মেনটেন করেননি। এবং তাদের কথা হচ্ছে যে এই ছড়াগুলোতে যেই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে দৈনন্দিন জীবনের ব্যবহৃত ভাষা, সাহিত্য মানে উত্তীর্ণ টাইপের কোনো ভাষা না। So, এই ব্যাপারে আপনার আসলে মতামত কি? আচ্ছা, প্রথম কথা হলো জুলাইয়ের শক্তি হিসেবেই তো আমার লেখা যাবে। অবশ্যই। মানে ধরেন যে আপনি জুলাইয়ের পরে যদি জুলাইয়ের শক্তি না থাকে, তাহলে তো আপনার জুলাইটা হয়নি। এটা হলো সহজ আলাপ। ধরেন আমি যেহেতু জুলাইয়ের মানে শক্তি, এটা তো ধরেন খুবই আপনার কি বলে এটা, মানে সারা বাংলাদেশ জানে যে হাসান রোবায়ের জুলাইয়ের শক্তি। সো ভাই, জুলাইয়ের শক্তি তো জুলাইয়ের পরে থাকবে টেক্সট বুকে, এটা খুবই স্বাভাবিক। এটা না হলেই বরং ঘটনা তো অস্বাভাবিক হইতো, তাই না? ধরেন যে যখন একটা দেশে কোনো একটা ঘটনা ঘটে, বড় ঘটনা ঘটে, একটা বিপ্লব হইলো বা একটা অভ্যুত্থান হইলো, তখনও যদি তার আগের জিনিসপত্রই থাকে, তাহলে তো আসলে ওই হওয়াটার কোনো মূল্য থাকে না। তো এটা খুবই সহজ আলাপ। এই দেশে যদি কোনোদিন জুলাইয়ের বিরোধীরা জয়ী হয়, তাদের টেক্সটই থাকবে আসলে, এবং খুব স্বাভাবিক। হ্যাঁ, সো ওইটা নিয়ে আমার আলাপ নাই আসলে। তবে এখানে একটু বলে রাখি, সেটা হলো পার্সোনালি জুলাইয়ের কোনো ব্যক্তির সঙ্গে, মানে ক্ষমতাসীন কারোর সঙ্গে আমার কোনো সরাসরি কোনো লেনদেনের কোনো যোগাযোগ নাই,
লেনদেন বলতে আমি বোঝাচ্ছি যে আমার টেক্সটটা টেক্সট বুকে যাবে কি যাবে না এসব নিয়ে আমি কিছু জানতাম না। মানে এটা নিয়ে আমি একদমই জানতাম না। আমি একদম শেষ সময়ে জানছি যে আমার কাছে জাস্ট অনুমতি চাওয়া যখন হয়েছে, তখন আমি অনুমতি দেওয়ার সময় আমি এটা জানছি যে তারা আমার লেখাটাই রাখতেছেন। হ্যাঁ, সো এটা আমি এগুলো কিছুই জানি না। তো যদি জানতাম তাহলে নিশ্চয়ই ঘটনাটা অন্যরকম ঘটতো। আচ্ছা, এই অন্যরকমটা কি ঘটতো সেটা আমি একটু পরে বলতেছি, তার আগে এবার আসি এই কবিতার ব্যাপারে। অবশ্যই। ক্রিটিকরা তো এই কবিতা নিয়ে কথা বলতেই পারেন, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আমি দেখতেছিলাম যে যখন আমার এই কবিতাটা পাঠ্য বইয়ে আসলো বা খবরটা যখন প্রচারিত হলো, তখন সারা বাংলাদেশের প্রচুর মানুষ এটা নিয়ে ক্রিটিক করছেন। দুই ধরনের ক্রিটিক এখানে আছেন। এক ধরনের লোক হচ্ছে যারা খুব পড়াশোনা করা ক্রিটিক, আর এক ধরনের লোক খুবই সাধারণ মানুষ। আমি ওটা বলতেছি না, আমি সাধারণ মানুষ বলতেছি। আচ্ছা, আচ্ছা। আমজনতা, আচ্ছা, আমজনতার অধিকার আছে, আচ্ছা, অধিকার আছে। অধিকার আছে, যেহেতু তাদের উদ্দেশ্যেই। ক্রিটিকেরও অধিকার আছে, কিন্তু আমি একটু পরে ব্যাপারটা খুলে বলতেছি আর কি। আমজনতার অধিকার আছে যে তার সন্তান বা তার বাচ্চারা ক্লাসে কি পড়তেছে, সেটা তো কার লেখা পড়তেছে, এটা তাদের জানার অধিকার জানা আছে। উচিত। এবং তারা ওই ক্রিটিকটা করার তাদের খুবই জরুরি এটা ঘটনা। সো তারা আমার লেখা ক্রিটিক করছেন, এটা খুবই ভালো হয়েছে। আমি এর সঙ্গে আরো আশা করব আরো যাদের লেখা আছে এটাও যদি বাংলাদেশের মানুষ ক্রিটিক করেন, কেন আমার ছেলে এই লেখাটা পড়বে, কেন রবীন্দ্রনাথের এই লেখা পড়বে, কেন নজরুলের লেখা পড়বে, কেন জীবনানন্দের লেখা পড়বে, কেন পড়বে, মানে কেনর উত্তর তারা যদি চান এনসিটিভির কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, এটা খুবই ডেমোক্রেটিক ঘটনা। আমি এটার অ্যাপ্রিসিয়েট করি। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল এটা খুবই তখন আমি এনজয় করছি আসলে, যে বাংলাদেশের মানুষ তার হিস্সা বুঝে নিচ্ছে। মানে সে তো তার টাকা দিয়ে তার ছেলেকে পড়াবে, তার মেয়েকে পড়াবে। এনসিটিভির যে বইটা হচ্ছে এটা তো তার টাকায় হচ্ছে। সো সে এই যে চাওয়াটা, এই মানে জানতে চাওয়াটা, এটা খুবই ডেমোক্রেটিক। আরেকটা কাজ যেটা হয়েছে ক্রিটিক, এরা মূলত ভুয়া এবং মূর্খ। কি অর্থে আমি বলতেছি দেখেন, আমি বলি দেখেন, তারা মূলত আসলে হাসান রোবেকে ক্রিটিক করতে হবে এই জায়গা থেকে এটা করছে। এখন আমি আসি এই কবিতার ছন্দ নিয়ে তারা যে আলাপ করছে। আপনি যেটা বললেন যে বাংলা কবিতার স্বরবৃত্ত ছন্দে মূল পর্ব 4 মাত্রা, এটা আরেক ভুয়া আলাপ। এটা আসলে হচ্ছে আপনার মানে ট্র্যাডিশনাল এটা হয়ে আসতেছে। কিন্তু আমি আপনাকে মানে বাংলা ভাষার হিউজ ভালো কবিতা দেখাইতে পারবো যেটা 3 মাত্রার পর্ব, ঠিক আছে, 5 মাত্রার পর্ব। ধরেন আমি আপনাকে মানে আপনি যেহেতু মাত্রার আলাপে আসলেন, আমি আপনাকে একটু উদাহরণ দিই। ধরেন খোকা ঘুমালো 5 মাত্রা, পাড়া জোড়ালো 5 মাত্রা, কই 4 মাত্রা নাই তো। আচ্ছা, আপনি যদি ধরেন আমাদের আরো রবীন্দ্রনাথের কবিতা আপনি পাবেন 3 মাত্রার কবিতা আছে। এখন আমি মজার ব্যাপার বলি, আসলে স্বরবৃত্ত ছন্দ তারা জানে না। তারা জানে কোনটা জানেন, ছন্দর মাত্রা গোনা জানে, কিন্তু একটা ভাষার পেছনের হিস্ট্রি থাকে, যে কিভাবে এই ভাষাটা তৈরি হয়েছে, কখন কোন অবস্থায় এই ভাষা কীরকম অবস্থায় ছিল, আজকে কি অবস্থায় আসছে, সেই প্রি হিস্ট্রি এদের একদম অজানা। ওনারা যারা জানে সেটা হলো ছন্দ শিখছেন ওনারা, কিন্তু ভাষার যে লিঙ্গুইস্টিক্সের যেটা হিস্ট্রি আছে এটা ওনারা জানেন না। কি অর্থে আমি আপনাকে বলি, স্বরবৃত্ত ছন্দের এই যে 4 মাত্রার যে আলাপ, এটা রবীন্দ্রনাথের সময় এসা এটা তার হাতে এটা অনেক বেশি পাইছে। কিন্তু এটার যে প্রাচীন যে ছন্দটা, হ্যাঁ, এটা কিন্তু এই 4 ছিল না ভাই। এটা আপনি খোকা ঘুমলো পারাজুলোতেই বুঝবেন। হ্যাঁ, এটা 4 ছিল না, এটা পরে এটারে পলিশ করা হয়েছে, 4 করা হয়েছে। মূলত আমাদের যে মানে ফ্লেক্সিবিলিটি ছিল, পরবর্তীতে একটা স্ট্যান্ডার্ড আমি বলি, এটা দেখেন, এটা মূলত গাওয়া হয়তো তো আমাদের এখানে কবিতা তো এখানে কবিতা আকারে পরে আসছে, এটা তো গীত ছিল আসলে। তখন 3 মাত্রা 5 মাত্রা এগুলা গানের সময় তারা টেনে নিয়ে বা সংকুচিত করে করেন। আপনি যদি এখনো স্বরবৃত্ত ছন্দের, আপনি উইকিতে লিখে সার্চ দেন, স্বরবৃত্ত ছন্দ আসবে, দেখবেন নিচে কতগুলো করা আছে। দেখবেন একটা জায়গায় বলা আছে যে স্বরবৃত্ত ছন্দের 3 মাত্রা 5 মাত্রা হইতে পারে। 3 মাত্রা হলে এটাকে আপনার হচ্ছে বিবৃত করে পড়তে হবে, 5 মাত্রা হলে এটাকে সংকুচিত করে পড়তে হবে। দুটো ব্যাপারই আছে, যেন 4-এর মতো মনে হয়। হ্যাঁ, মানে আমাদের যে মানে স্বরবৃত্ত ছন্দের যে হিস্ট্রিটা, এর ভেতরে ভাই এগুলো আছে। মানে এখানে 3 মাত্রার কবিতাও আছে, এখানে 4-5 মাত্রার কবিতাও আছে, ঠিক আছে। ধরেন রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, আমি যে এরকম যে ছড়া বা কিশোর কবিতা, যে আমি যদি চাপার গাছে চাপা হয়ে ফুটি। আপনি খেয়াল করে দেখবেন ওই কবিতাটা আমি ঠিক বললাম না, কিন্তু আপনি যদি কখনো খেয়াল করে দেখবেন যে মাত্রা মেলে না, প্রথম লাইনে মেলে না। তো এগুলো ভাই গ্রেট পোয়েট্রি এগুলো করে, মাস্টার পোয়েট্রি এসব করে। মানে আপনি যদি মনে করেন যে আরে এই লোক তো মনে হয় ছন্দ জানে না, এটা মুশকিল,
মানে ব্যাকরণ আগে নাকি আর্ট আগে? ভাই আমি তারপর একটু বলতেছি আপনারে, সেটা হলো যে এইটা আমি জেনে বুঝে করা আমার বিষয়টা এমন না যে আমি এটা জানি না। স্বরবৃত্ত ছন্দে আমার তার আগেই লেখা পাবলিশড, ঠিক আছে? আমার প্রত্যেকটা বই যদি কেউ দেখে স্বরবৃত্ত ছন্দে আমি যে ধরনের কাজ করছি, বাংলা এই ধরনের কাজ খুবই কম আছে। বৃহস্পতিবার নামে আমার একখান কবিতা আছে, বিশাল এক কবিতা আছে মিনগন্তে তারা বইয়ে, এটা খুবই বিখ্যাত কবিতা আমার। হ্যাঁ, তো আপনি দেখবেন যে এখানে পড়ে দেখেন কিভাবে কি কাজ করা হয়েছে। মানে এটার যে ধরেন মানে খুবই মডার্ন যে আইডিয়া, এগুলো আমার জানা আছে এবং আমার একটা কাজও করা আছে, বিষয়টা এমন মানে না। বিষয়টা হচ্ছে আপনি উইলিংলি ব্যাপারটাকে এইভাবে Definitely. করেছেন, কারণ আপনার হচ্ছে কাছে যে এটা শুনেন, ছড়ার appropriate ছন্দ মনে আর হয়। গানের ছন্দ তো এক জিনিস না। এটাকে আমরা এই দেখেন, রবীন্দ্রনাথ প্রথম দিকে স্বরবৃত্ত ছন্দের নাম ওটা প্রাকৃত ছন্দ, এরকমটা উনি বলতেন আর কি। মানে এটা মূলত ন্যাচারাল ঘটনা, ন্যাচারাল ঘটনা থেকে। দেখেন আমাদের নানি দাদিরা যে স্বরবৃত্ত ছন্দে আমাদেরকে যে ছড়া শুনাইতেন, ওনারা নিজেরাই বাঁধতেন এগুলা। চার মাত্রা, এই 3 মাত্রা, 1 মাত্রা, 2 মাত্রা, এগুলো জেনে বুঝে প্রতি করতেন। পর্ব, পূর্ণ পর্ব জানতেন ওনারা? জানতেন না। ওনারা একটা রিদমের মধ্যে ফেলতেন। এখন ধরেন আমার এই কবিতা এগুলোর কোনো প্রবলেমই নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা ভাষা নিয়ে অনেক ক্রিটিক হয়েছে, এটা আরেক প্রবলেম। সেটা হচ্ছে বাংলা ভাষার হিস্ট্রি এনারা জানেন না। দেখেন, যে মানুষগুলো জীবন দিছে রাস্তায়, তার ভাষা কি গুলশানের, বনানীর, ধানমন্ডির ভাষা? সে এই আপনার স্ট্যান্ডার্ড প্রমিত, এই সকল প্রমিত ভাষায় সে কথা বলছে? আপনি ওই সময়কার ভিডিও দেখেন, আপনি ওই সময়কার আন্দোলনকারীদের মুখের কথা শোনেন। আমি তো দেখছি হিসাব করে, যারা মারা গেছেন অধিকাংশ শ্রমিক, অধিকাংশই হচ্ছে বাংলাদেশের ক্লাসের হিসাবে হিসাব করলে এরা 3rd ক্লাস 4th ক্লাস লোক, ঠিক আছে? সেই লোকের ভাষায় তো আপনি, ওই লোক জীবন দিচ্ছে, আপনি তার ভাষায় লিখবেন না? ফাইজলামি নাকি? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয় যে আপনি আসলে প্রমিত বাংলায় সুন্দর করে লিখলেন যে ধরেন, মানে লিখতেই পারি আমরা এটা। আমি তো আপনাকে শুরুর দিকে বলছি যে আমি কিন্তু বাইসা নিছি যে আমি কোন ক্রাফটটা আমি ইউজ করব। সো আমি এটা জানি। এটা যেটা হয়েছে, আমি সে সময় অনেক দেখছি যে এটা নিয়ে প্রচুর হিউজ কথাবার্তা হয়েছে, এবং ইভেন এমন কথাও হয়েছে যে মানুষ বলছে যে আমি আমার ছেলে মেয়েদেরকে বলবো যে তোরা এটা পড়, কোনো সমস্যা নাই, কিন্তু এই ভাষায় গার্মেন্টসের লোকেরা কথা বলে, এই ভাষায় ইয়ে করবি না। অর্থাৎ এটা ক্লাসের মামলা ভাই, এটা ভাষার ব্যাপার ওই জায়গায় না। যদি কোনোদিন বাংলাদেশের এলিট এই ভাষায় কথা বলা শুরু করে, এই ভাষায় লেখা শুরু করে, সেদিন হবে এটাই হবে হচ্ছে একদম বিরাট মহান ভাষা। সো আমি এই ক্রিটিকদের মানে এইসব ভংচং, মানে আমি এগুলো গুরুত্ব দেইনি। হ্যাঁ, কারণ আমি তো হিস্ট্রিটা জানি, ঠিক আছে? তো একটু আগে আপনি বলছিলেন আপনার স্ত্রীর ব্যাপারে যে উনিও কবি, এবং আমরা বেশ কিছু বই সম্পর্কেও জানি ওনার লেখা, যে সিনটেক্সের বাইরে, তোমাকে মিস করি, এই ধরনের বইগুলো। তো এই ব্যাপারটা খুব কম দেখা যায় যে সাহিত্যিক কাপল বা সাহিত্যিক দম্পতি। তো সেই দিক থেকে আমি মনে করি যে ব্যাপারটা আপনার জন্য একটা, মানে আপনারা এই দিক থেকে লাকি। তো আপনার স্ত্রীকে উদ্দেশ্য করে আপনার বইও আছে, রুমানা জান্নাত। কবি হিসেবে আপনারা আসলে নিজেদের মধ্যে, মানে নিজেদেরকে মূল্যায়ন করেন কিভাবে, অথবা হচ্ছে ভাবের আদান প্রদান হয় কিনা লেখালেখির আচ্ছা, ব্যাপারগুলো? ও আসলে খুবই একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে আমি কিন্তু এক্সট্রোভার্ট একদম। যদি আমি সবার সাথে মিশি না, কিন্তু কথা যখন বলতে শুরু করি তখন আমি অনেক বলি। ও খুবই কম কথাবার্তা বলে আর কি, মানে কবিতা টবিতা নিয়ে কথা আমি বেশি বলি ওর সাথে। আর আমাদের তো ধরেন নিরন্তর যেটা হইতে থাকে, মানে ও তো মানে শি ইজ দ্য ফাইনেস্ট পোয়েট। তো এখন ধরেন ওর তো কিছু চিন্তা আছেই, আমারও কিছু চিন্তা আছে। আমরা আসলে আমাদের চিন্তাগুলো নিয়ে কিন্তু মাঝে মধ্যে এগুলো আলাপ সালাপ হয় আর কি, যে এটা কি ওটা কি, এরকম একটা আলাপ সালাপ হয়। এবং এই আলাপে যেটা হয় যে আমাদের কিছু সুবিধাও হয়, যে মানে কোনো একটা ক্রাফটের জায়গা হয়তো আমার মনে হচ্ছে এটা খুবই মহান কোনো ক্রাফট, ও হয়তো এটা ক্রিটিক্যালি দেখতেছে, এটা আমার জন্য সুবিধা হয়, তখন মনে হয় না এটা আসলে অত মহান কিছু না। মানে আমি একটু বেশি বেশি কথাবার্তা বলি আর কি, ও কম বলে। আর মানে এমনিতেই যে আমরা সারাদিন মানে কবিতা টবিতা নিয়ে থাকি ব্যাপারটা এমন না। মানে আমাদের একটা ছোট সংসার আছে এবং মানে আমরা খুবই হ্যাপি। মানে এটা শুধু বলার জন্য না, অবশ্য আমি হ্যাপি এটা বলার চাইতে ও বললে বেশি ভালো হয় আর কি। মানে ধরেন আমরা তো আসলে বেশি কথা বলি, ছেলেরা এটা বলেই, মানে দাবি নেয় আর কি। তো মানে একে অপরের এই যে ক্রাফট থেকে বা হচ্ছে এই রিভিউ থেকে বা মতামত থেকে উপকৃত হন দুজনই কিনা, এই ব্যাপারটা কি মনে হয়? আমি তো খুবই হই। এবং ধরেন মানে ও মানে এরকম একটা লোক পাওয়া, ধরেন আপনার হচ্ছে যে এটা দুইটা প্রবলেম আছে। ধরেন আমরা কখনোই মানে এরকমটা বাজারে প্রচলিত আছে যে মানে এরকম 2 জন কবি আসলে এক ছাদের নিচে থাকতে পারে না। হ্যাঁ, এবং এই ধরনের ঘটনা দুনিয়াতে আছে, যে এদের আসলে খুবই ঝামেলায় চলে। আমাদের ক্ষেত্রে সেটা একদমই হয় না। মানে
এটা নিয়ে যেমন আমাদের আমরা কোনো- যদি ওই পোস্ট মডার্ন লিটারেচারের জায়গা থেকে বলি, সিলভিয়া প্ল্যাথ, তার হাজব্যান্ডও মানে আমার মনে হয় কি জানেন, এটা আসলে লিটারেচারের বা আর্টের প্রবলেম না। হুম হুম হুম। মানে দুইজন লোক আর্টিস্ট বলে প্রবলেমটা হয়, আমার কাছে এটা লাগে না। পাবলিক নিজে খারাপ, ধরেন ধরেন আমি নিজে আসলে একটা উচ্ছন্ন যাওয়া লোক সাপোজ, বা আমার মানে কেউ কবি হলেই যে সে মানুষ হিসেবে হ্যাঁ, ভালো, ব্যাপারটা তো তা ব্যাপারটা না। তো এরকম না। এটা তার তো মানে একটা আমি বলছি বিষয়। যে এটা আর্টের মামলা না আসলে। এটা মানুষ যে হিসেবে তারা দুইজন খারাপ। আর্টিস্ট একসঙ্গে থাকতে পারেন না, আমার কাছে মনে হয় এটা আর্টেরই মামলা না। মামলা আসলে ধরেন যে দুইজন লোক আসলে দুই রকম, যাদের মিলতেছে না। হ্যাঁ, তো মিলতেছে না, যদি না মেলে তাহলে তো আপনি আসলে একসাথে নিচে থাকা মুশকিল। তো আমি এদিক থেকে খুবই লাকি যে ধরেন আমাদের আসলে মেলে এখন পর্যন্ত। আমি এবং মানে আমি দোয়া চাইবো যে আমাদের জন্য সারা জীবন এরকম আমরা যেন দোয়া মেলে করি আর কি। ব্যাপারটা হ্যাঁ। এমনই থাকুক। আচ্ছা, এখন ইসলামী বই, ইসলামী সাহিত্যের একটা জাগরণ আমরা চারপাশে দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে। তো যারা এই যে সামগ্রিকভাবে ইসলামিক সাহিত্য করতে চাচ্ছেন বা হচ্ছে যে করছেন, এবং হচ্ছে যে এই ধারার যে সাহিত্যিকদের ব্যাপারে আপনার মূল্যায়ন কিরকম? আমার মনে হয় কি জানেন, ইসলামিক সাহিত্য করা উচিত না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে উচিত না, আমি ব্যাপারটা মজা করেই বললাম। আপনি করতেই পারেন, মানে কারোর যদি মনে হয় যে আমার সাহিত্য আসলে মানে ইসলামিক আপনি সাহিত্য, যেমন একটা জনরা চুজ করে নিলেন, আপনি জানেন যে আপনার ক্রাফটের ব্যাপারে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের যে ব্যাপারগুলো বললেন, তো আপনি যেমন চুজ করে নিলেন, এখন কেউ যদি ধরেন যে সে জানে সে কিভাবে লিখতে পারবে, মানে তার আর্ট এন্ড ক্রাফট সম্পর্কে, না, আমি এটা- সেখান থেকে সে চুজ করলো। হ্যাঁ ডেফিনেটলি, মানে আমি এটা মজা করে বলতেছি, মানে আমার নিজের জায়গা থেকে আমি বলতেছি যে সাহিত্যে যখন আমি আসলে নাম দেবো তখন আসলে একটা মুশকিলই হয়। আসলে মুশকিল কি হয় জানেন, তখন তারা একটা সাবঅর্ডিনেট ক্লাস হিসেবে থাকে। মনে হয় যে এটা আসলে মেইন সাহিত্য, হ্যাঁ এটা আসলে মেইন সাহিত্য, আর এটা ইসলামিক সাহিত্য। তো ইসলামিক সাহিত্য তখন জীবনও মেইন স্ট্রিম সাহিত্য হইতে পারবে না, যদি সে নিজের বারবার 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 এটার দাবি করে যে মানে আমি সে ইসলামিক তাহলে সাহিত্য। ইন্টেনশনালি এই সেক্টরটাকে বাছাই করার চেয়ে সে জাস্ট হ্যাঁ, তার মানে- সাহিত্য করা উচিত। সাহিত্য করা উচিত। তার সাহিত্যের যদি ধরেন পাওয়ার থাকে তাহলে সেটা মেইন স্ট্রিম হয়ে উঠবে, তখন সেটা ইসলামী সাহিত্য হোক আর যেটাই হোক, এটা কোনো প্রবলেম না। প্রবলেম হলো ধরেন আপনি একটা ভালো লেখা লিখলেন না, কিন্তু আপনি নাম দিলেন ধরেন ইসলামী সাহিত্য, বা আমি একটা বাজে লেখা লিখলাম, নাম দিলাম এটা মেইন স্ট্রিম সাহিত্য, বিষয়টা তো তখন হইল না আসলে। ওই জন্য আমি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যিনি করবেন এটা তো একদমই তার চয়েস। আমি মনে করি যে যদি আমরা আসলে এরকম নানান ধরনের সাহিত্য নাম দিয়ে কাজ করি, তখন মনে হবে কোনো একটা সাহিত্য প্রভু, যেটা মেইন স্ট্রিম সাহিত্য, আর বাদ বাকি এরা মনে হয় সাবঅর্ডিনেট। তো আমি পার্সোনালি চাইবো না আসলে কেউ সারা জীবন সাবঅর্ডিনেট হিসেবে থাকুক আর কি, সে মেইন স্ট্রিম হয়ে উঠুক, তার জায়গা থেকে হয়ে উঠুক আর কি। হুম। আচ্ছা, তো আপনি একবার বলেছিলেন যে কলকাতার যে বাংলা এবং বাংলাদেশের যে বাংলা, এর মধ্যে পার্থক্য রয়েছে। তো এই পার্থক্যটা কি কেবল সাংস্কৃতিক, ধর্মীয়, নাকি আরো পার্থক্য এখানে রয়েছে? আপনার দৃষ্টিতে ব্যাপারটা কিরকম? হ্যাঁ ভাই, মানে এই যে আমরা কি দিন একটা কথা শুনি না, লিঙ্গুইস্টিক্সটা বলেন যে প্রতি এত মাইল পর পর ভাষা চেঞ্জ হয়। হুম হুম হুম। এটা তো ঘটনাটা তাই আসলে। সো মানে কলকাতার, আপনি ইভেন যদি আমরা পশ্চিমবঙ্গ চিন্তা করি, নট কলকাতা, কলকাতার যে সিটি, সেখান থেকে যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন বিভিন্ন জায়গার যে ডায়ালেক্ট, যে মানুষের যে ভাষা, যে বলার ভঙ্গিমা, লেখার ভঙ্গিমা, এটা কি এক না তো আসলে। ওরা আসলে কোন একটা সিস্টেমকে স্ট্যান্ডার্ড করছে, ফাইন, এটা ওদের জন্য কিন্তু খুবই ভালো। মানে আমি এটা মনে করি যেটা আমার ক্রিটিক করার জায়গা না। ওনারা কি করবেন এটা ওনারা ঠিক করবেন, কিন্তু আমি মনে করতেছি আমরা কি করবো এটা আমাদের ঠিক করা না, উচিত। আমাদের ঠিক করা উচিত। এটা কলকাতা ঠিক করবে না, কলকাতা বিশ্ববিদ্যালয় ঠিক করে দেবে না যে এখানে কি হবে, বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় কি পড়ানো হবে। হুম হুম হুম। ধরেন সেই অথরিটিটা আমরা কেন তাদেরকে দেব? একাডেমি, কলকাতার ওই মানে বাংলা একাডেমি নাকি যেন ওটা আছে, মানে এরা ঠিক করবে না যে বাংলা একাডেমির বাংলা কিরকম হবে। ডেফিনেটলি বাংলাদেশের বাংলা আলাদা, মানে এটা আসলে মানে ভৌগোলিক কারণেই আলাদা, এক। দুই, এখানে যে মুসলমানের যে কালচার, মানে ধরেন এটা তো সংখ্যায় বেশি তারা, সো তাদের কালচার তো এখানে ডমিনেন্ট হয়ে উঠবে, এটা খুবই স্বাভাবিক। সেই কালচারটার যে মানে স্ট্রাকচারালি যে আমাদের ভাষার মধ্যে তার যে প্রভাব থাকা দরকার বা থাকে আসলে। তবে এর মানে এই নয় যে ধরেন আমি বারবার বলতেছি যে এখানে যারা আসলে মানে আমি সংখ্যালঘু শব্দটা ইউজ করতে চাই না, কারণ কনস্টিটিউশনালি তারা আসলে সংখ্যালঘু না, তারা এই দেশের নাগরিক। তাই আমি বলতেছি এখানকার সমস্ত নাগরিকের যেটা আপনার যে একটা ইনক্লুসিভ যে ল্যাঙ্গুয়েজ, সেইটা হওয়াটা বেস্ট। তবে আমি ইদানিং যেমন ধরেন যে আমাদের সংবিধানে বাংলা ভাষা নিয়ে, বাংলাই হবে রাষ্ট্রভাষা বা এরকম কিছু ব্যাপার স্যাপার সম্ভবত আছে, আমি এটার একটু মানে ইয়ে করি। মানে এটা করে হয় কি জানেন, আমাদের যারা অন্যান্য ভাষাভাষী লোক আছেন, ধরেন পাহাড়ের নানান ধরনের জাতি আছেন, তাদের ভাষা, ধরেন সাঁওতালের ভাষা, ইভেন আমাদের এখানে যে বিহারিরা আছেন তাদের ভাষা, এগুলোকে কিন্তু তখন আপনি
একটা সাব সাবসেট ক্যাটাগরিতে ফেলে দিচ্ছেন। আমি বলতেছি এটা আসলে একটা বাজেটিক, মানে হ্যাঁ আপনি আসলে কোন ল্যাঙ্গুয়েজে আপনার সবাইকে শিক্ষা দেবেন সেটা ঠিক করবেন, ফাইন, কিন্তু আপনি অন্য ভাষাকে আপনি এটা বলবেন না যে বাংলা হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা, অন্যান্য ভাষাও এটা হবে না। আপনি বলেন না যে ভাই এখানে আমরা যত ভাষা ইউজ করি সবই আমাদের ভাষা। হ্যাঁ, মানে ওই জায়গা থেকে। সো কলকাতার থেকে আমাদের ভাষা একদমই ভাই আলাদা, ঠিক আছে? মানে আমাদের ইভেন আমাদের ধরেন এই যে বিহারিদের ভাষা, আমাদের অন্যান্য যে আদিবাসী বা অন্যান্যদের ভাষা, আমাদের বাংলা ভাষা কিন্তু এগুলো আছে। তো তাদেরকে যদি আমরা সম্মান দিয়ে যেটা একটা ইনক্লুসিভ সিস্টেম, একটা ল্যাঙ্গুয়েজ আমরা এখানে তৈরি করি, একটা রূপরেখা তৈরি করি, সেটা নিশ্চয়ই ভাই কলকাতার চেয়ে আরও ভালো হবে। কারণ ওরা পুরাই হচ্ছে আপনার বাঙালি জাতীয়তাবাদ দ্বারা আমরা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ থেকে সরে আসছি। মানে 24-এর মানে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এটা প্রুফ করছি যে বাঙালি জাতীয়তাবাদ এখানে ফেল করছে। তো বাঙালি জাতীয়তাবাদ যদি এখানে ফেল করে, তাহলে এখানে যে বাংলাদেশ কেন্দ্রিক যে চিন্তাভাবনাগুলো আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী এখানে আছেন, তাদের সম্মিলিত মানে ইন্টালেকচুয়ালিটি যদি আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে, আমাদের কালচারে নিয়ে আসতে পারি, সেটা তো হয় কলকাতার চেয়ে আরও অনেক ভালো। এটা ওরা তো শুধুমাত্র ধরেন কাণ্ড করে এক এক মানে এক রৈখিক কাণ্ড, আমার তো এখানে বহুরৈখিক কাণ্ড হবে তাহলে। আচ্ছা, এখন আমাদের যে বাঙালি জাতি, তাদের কবিতাকে কেন্দ্র করে বা কাব্যচর্চাকে কেন্দ্র করে একটা মনোভাব নিয়ে প্রশ্ন করতে চাই যে উর্দু শেরের যে সমাবেশগুলো হয়, জলসা যাকে বলা হয়, সেটাকে কেন্দ্র করে মানুষ, তাদের এখানে অনেক প্রচুর মানুষজনের সমাগম দেখা যায়, সকল শ্রেণী পেশার মানুষজন সেখানে আসা যাওয়া করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় এই ধরনের কবিতার যে সকল আমরা যদি বলি সভা সমাবেশ বা সেমিনার যাই হোক না কেন, সেখানে খুব একটা আগ্রহ নিয়ে মানুষকে আসলে অংশ নিতে দেখা যায় না। তো এর পেছনে মৌলিক কারণ কি বলে মনে করেন আসলে? দেখেন আমাদের এখানে কিন্তু ওই ঘটনাগুলো ঘটতে পারে। আপনি যদি মোশায়েরার কথা বলতেছেন হয়তোবা, যে ধরেন উর্দু মানে মোশায়েরার অনুষ্ঠানে দেখাচ্ছে লাখ লাখ মানুষ স্টেডিয়ামে আছে, ধরেন একটা কবিতা পড়া হচ্ছে, মানুষ একদম হইতেছে। এটা আমাদের এখানেও ছিল, তবে বিষয়টা একটু অন্যভাবে ছিল। আমাদের এখানে পুঁথিপাঠ তো হয়েছে, ঠিক আছে? ধরেন ব্যাপারটা কিন্তু একই, কেউ একজন পুঁথি পড়তেছে, চারিদিকে মানুষ শুনতেছে, ঠিক আছে? এটা ছিল। এখন ওদের যে স্কেল আর আমাদের যে স্কেল, সেটাতে ওইরকম ছিল না। কারণ ভাই এটা মূলত উর্দু, আমার ধারণা এটা শুধুমাত্র, আমি ভুল হইতে পারি, আমার ধারণা বলতেছি আমি, ভাই এটা একটা এলিটের ল্যাঙ্গুয়েজ। এলিট তো ভাই বিশাল আয়োজন করবে, দিয়ে দেয় কিনা? না না ডেফিনেটলি শুনুন, উর্দু এখন এলিটের ল্যাঙ্গুয়েজ। আপনি মানে এটা আমি আমার মানে থেকে বলতেছি আর কি, মানে আমার অবজারভেশন সিস্টেমেটিক্যালি ভুল হইতে পারে, ভুল হলে কেউ না কেউ ঠিক করে দেবে। কিন্তু আমি যেটা দেখতেছি যে ধরেন স্টেডিয়ামে টাকা, মানে আপনি হচ্ছে যে পয়সা দিয়ে টিকিট কেটে আপনি যাইতেছেন, বা একটা মুশায়েরার অনুষ্ঠান আমি বলি শুনেন, বাংলাদেশেও বুঝছেন গুলশান বনানীর রুমে রুমে এগুলা হয়, আমার ধারণা, বুঝছেন? এটা বাংলা ভাষার কবিতা নিয়ে হোক আর যেটাই হোক, মানে হয়। তো এটা আসলে আমার ধারণা একটা এলিটের ঘটনা। তো বাংলাদেশের কবিতা বুঝছেন আসলে এলিটের ঘরে কখনো গেছে কিনা আমার সন্দেহ আছে। আবেদনটা জাগাতে ব্যর্থ হয় না, আবেদন জাগাতে ব্যর্থ ব্যাপারটা এরকম না। আসলে সুলতানি আমলে হয়তো এরকম কোনো ঘটনা ঘটে থাকতে পারে। এরপরে ধরেন আমরা আসলে আমাদের শাসকরা এগুলো গুরুত্বই দেয়নি, আসলে গুরুত্ব দেয় না, প্যাট্রোনাইজ করে না। ভাই আপনি তো এলিট, আপনার ধরেন এলিটের দরবারে আপনি জিনিস বেচবেন, এটা তো আপনি এলিট, আপনারই বেছে নিয়ে আসেন না। ইটস অলসো আ প্রোডাক্ট বা সার্ভিস। আপনি শুনেন, আমি বলি, আপনি যদি এই যে ক্রিকেট স্টেডিয়ামে রাষ্ট্র বা বাংলাদেশের কোনো বিশাল কোনো এলিট গ্রুপ যদি মনে করে, এখানে কোনো গ্রুপ অফ কোম্পানি যদি মনে করে দেশের 10 জন গুরুত্বপূর্ণ কবি নিয়ে আমরা এখানে একটা মুশায়েরা টাইপের কিছু একটা করবো স্টেডিয়ামে, ঠিক আছে? আপনি জাঁকজমকভাবে এটা ধরেন মিডিয়ায় প্রচার করতেছেন 1 মাস ধরে, ঠিক আছে? মানুষ টিকিট কেটে আমার ধারণা শুনতে যাবে। ওই রকম প্রচার প্রসারের আমার কথা হচ্ছে যে আমাদের এলিট এটারে গুরুত্ব দেয়নি, যার কারণে এটা এলিটের জিনিস হয়ে উঠতে পারেনি, ঠিক আছে? যার এটা এলিটের পার্সোনাল জিনিস হয়ে উঠছে, সে নিজে বই কেনে, নিজে বই পড়ে হয়তো বা, কিন্তু ধরেন এটা যে পেট্রোনাইজ করবে, কেউ যে স্পন্সর করবে, করে যে আসলে সারা বাংলাদেশের মানুষের ডাকবে, এটার একটা আপনার একটা কালচারে পরিণত করবে, সেটা করেনি। এটা তো ভাই এটা। আপনি কি মনে করেন যে বাঙালি জাতির আসলে কবিতার প্রতি, কাব্যচর্চার প্রতি সেই লেভেলে আগ্রহ আছে? দুনিয়ার কোথাও কবিতার ব্যাপারে কোনো কারোর আগ্রহ ছিল না আসলে। আচ্ছা, এটা আপনি যদি উর্দু হিসাব করেন, আমি নিশ্চিত আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি জিনিসগুলো দেখেন, যদি জরিপ করেন, ব্যাপারটা এমন না যে উর্দু কবিতা একদম মানে বই একদম হাজার হাজার লক্ষ লক্ষ কপি বিক্রি হচ্ছে।
আপনি এটা আমার ধারণা খুব একটা পাবেন না। হ্যাঁ, আপনি ধরেন বলিউডে যাদেরকে আমরা চিনি ভাই, এরা মূলত আসলে লিরিসিস্ট, কবি। আমি মূলত বলতেছি ওই অর্থে না, মানে লিরিক বিক্রি করতেছে তারা। বলিউড তাদেরকে ধরেন জাভেদ আখতার, গুলজার, ওনাদেরকে বলিউড কি করতেছে, ধরেন বেচতেছে। গালিবরা তো এভাবে বেচতে পারেনি আমার ধারণা। গালিব তো নিজে, আমি যেটুকু জানি আর কি, গালিব অনেক দৈন্য, অনেক দুঃখ কষ্টে তার জীবন কাটছে, মানে টাকার দুঃখ কষ্টে। ধরেন সেই সময় এই ওখান তৎকালীন সমাজও ধীরে ধীরে নানানভাবে নানা প্রতিদিন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো উনি কি অনেক, মানে ওনার কি বিরাট ঘটনা ভাই। যদি এই ঘটনায় ঘটতো তাহলে তো গালিবের মানে শের শুনে তো মানুষ খালি টাকা খালি ছিটাইতো, আর গালিব ধরেন বস্তা ভরে টাকা নিয়ে বাসা যেত। মানে আমি যেটা ফিল করতেছি আর কি, মানে আমার কমন সেন্স আমারে বলতেছে যে গালিবের নিজের কবিতাও আসলে খুব একটা বেচতে পারেননি উনি। আচ্ছা আচ্ছা। যদি বেচতেই বা অনেক পারতেন, সময় এমন হয় না যে সেই প্রেক্ষাপটে সেই সময়ে, যেমন আমরা যদি ইংরেজি সাহিত্যে জন কিটসের কথা বলি, তিনি তার জীবদ্দশায় আসলে তেমন কিছুই পাননি এবং খুব অল্প বয়সে উনি মারা গেছেন। কিন্তু দেখা গেছে যে 100 বছর পরে গিয়ে তার কবিতার আসলে ওইভাবে সমাদর করা হচ্ছে, তাকে মোস্ট সেন্সাস পোয়েট বলা হচ্ছে। এইটাও ভাই, এটাও বুঝছেন আমার ধারণা এটা কি কি জানেন? কপাল? বা এমন না না না, কিছু? এটা কপাল না, এটা ডেফিনেটলি কপাল না, বুঝছেন, এটা স্টেট মেকানিজম। আপনি ধরেন যদি ইংরেজরা মনে করে যে আমার তো কবিতা বেচতে হবে, মানে আমি যে একটা কালচারাল জাতি, ধরেন আমি যে একটা মহান জাতি, আপনি কি কি দিয়ে মহান দুনিয়াতে ক্লেম করেন? প্রথম কথা আপনার আর্ট এবং কালচার। ইংরেজরা যদি তারা দুনিয়াতে যদি তারা আর্ট কালচারের জায়গাতে তারা তো ক্লেম করবেই, তারা তাদের কবিতা বেচবে না? ফ্রেঞ্চরা বেচে না? আপনি তো বেচতে পারেন না, আপনারও আছে কিন্তু আসলে। এই ক্ষেত্রে যে আমরা পিক এন্ড চুজ করি, ধরেন কোন একটা পার্টিকুলার টাইমে তো আসলে অনেক রকম কবি এক্সিস্ট করে, তো আমরা যখন পিক এন্ড চুজ করতেছি, মানে ধরেন 100 বছর পরে গিয়ে হলেও, তো সেখানেও তো একটা বাছাই প্রক্রিয়া আছে যে আসলে। Definitely ভাই, মানে ভংচং কবির তো আপনি নেবেন না, মানে 50-60 বছর পরে তো ভংচং কবি নাই হয়ে যাবে। আমি আসলে কিছু করতে পারছি কি না এটা তো আসলে এখন বলা একটু মুশকিল। 15 বছর পরে আমারই কেউ গুনবেও না, ধরেন যে ধর কি বা দেয়। অনেক সময় কালজয়ী হয়ে যেতে পারে, ব্যাপারটা তো এমন মানে হতে পারে। শোনেন, কালজয়ী হয় আমার ধারণা, বুঝছেন, এটা চুজ করে। দেখেন, কালজয়ী হওয়ার মতো রাইটার একটা একটা টাইমে 2-4 জন থাকে আসলে, কিন্তু 1-2 জনকে বেছে নেয় টাইম, আসলে টাইম বাঁচে না। এই ক্ষেত্রে কি State আপনি লাক mechanism মনে বাঁচে। করেন ব্যাপারটাকে, নাকি অন্য কিছু? না, আমার মনে হয় এটা টোটালি স্টেট মেকানিজম, যে স্টেট মেকানিজম, অলিগার্করা কাদেরকে বেচবে, এলিটরা কাদেরকে বেচবে, স্টেট কাদেরকে বেচবে, কে স্টেটকে সার্ভ করতেছে, এটা অনেক কিছু হিসাবপত্র আছে। মানে এটা শুধুমাত্র এটা আমার লাখের উপর ডিপেন্ড করে না। ধরেন আমার লেখা যে ন্যাশনাল ডেইরিগুলো ছাপে না, ঠিক আছে, তো এটা সে কেন ছাপে না? আমার লেখা তো ভাই মানুষ পড়ে, আমি তো দেখি। হ্যাঁ, ধরেন আমার লেখা তো আমি তো দেখতে পাই এখন ফেসবুকে যে আমার একটা লেখা কতটা রিচ হচ্ছে, বা আমার বই তো বেচা হইতেছে। ধরেন মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার বই খুব একটা কমও বেচা হয় না, মানে বাংলাদেশের প্রেক্ষাপটের কবিতার আলাপ বলতেছি আমি, যেখানে 300 কপি কবিতার বই বেচলেই ধরেন একটা মানুষের জীবন উতরে যায়, সেখানে ধরেন আমার বইতে 1000 কপি বেচা হচ্ছে। কিন্তু এই দেশের কোনো ন্যাশনাল ডেইলি আমাকে নিচ্ছে না কেন? দেখেন, ক্লাস 7-এ আমার লেখা পাঠ্য হইল, এটা তো স্টেটের একটা ঘটনা। আপনি দেখছেন আমাকে নিয়ে কেউ কোনো সেলিব্রেট করতে, কোনো মিডিয়া? নাকি আমি সেলিব্রেট করার মতো লোক না, আমার পড়াশোনা নাই, আমি জানাশোনা নাই, আমি খুবই খ্যাত টাইপের, মানে আমি আসলে বাংলা কবিতার হিস্ট্রি জানি না, বিশ্ব কবিতার হিস্ট্রি জানি না, এই লোকটা খ্যাত, এর সঙ্গে কথাবার্তা বলা যাবে না। ঘটনা তো তা না আসলে। আপনি ঠিক করেন এটা, যে আপনি কাকে সেলিব্রেট করবেন আর কাকে করবেন না। এটা আমার ধারণার লাখ ফাঁক কিচ্ছু না। স্টেট, অলিগার্ক, এলিট এরা ঠিক করে আপনি কারে বেচবেন, কে আপনাকে সার্ভ করবে, এই আলাপেই, আর কিছুই না। আচ্ছা, রবীন্দ্রনাথের যে কবিতাগুলোতে আমরা দেখতে পাই যে তিনি ঈশ্বর, ভগবান এই ধরনের শব্দগুলো হরহমেশাই এনেছেন। নজরুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আল্লাহ, খোদা, ভগবান, ঈশ্বর, উনি সব রকম এই ধরনের শব্দ ওনার মানে কবিতাতে দেখতে পাই। কিন্তু 30-এর দশকের পর থেকে আমরা দেখি যে একটা প্রবণতা দেখা যায় যে গুটি কয়েকজন বাদ দিলে আসলে এই ধরনের শব্দগুলোর ব্যবহার খুব একটা নাই। তো আহ, এই যে একটা প্রবণতা, এর ব্যাপারে আপনি আসলে ঠিক কি মনে করেন? আমার কাছে মনে হয় কি জানেন, এগুলো কিন্তু আসলে ওয়ার্ল্ড ফিলোসফির একটা ব্যাপার। ধরেন রবীন্দ্রনাথের যে টাইম, তখন দুনিয়া কিরকম ফিলোসফি চিন্তা করতো। 30-এর দশকের ধরেন একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, মানুষ হয়তো, যদি আপনি সো কল্ড ঈশ্বর বলি আর যাই বলি, সেটার প্রতি মানুষের আস্থা হারায় যাচ্ছে, ঠিক আছে। মানে বিশ্বব্যাপী ধরেন আমাদের মানে ধর্মীয় চিন্তার একটা মানে ডিগ্রেডেশন ঘটতেছে, সব কিছু ক্ষয়ে যাচ্ছে। আপনি মনে করতে পারবেন যে টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড, মানে ল্যান্ড আসলে ওয়েস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো মানে
আমার মনে হয় যে এই যে দুনিয়াব্যাপী যে আপনার মানে কোন ফিলোসফি ওই সময় ডমিনেন্ট ফিলোসফি হয়ে উঠছিল, এটা যদি আপনি খেয়াল করেন তাহলে আসলে এদের এটাও বুঝবেন যে কেন আসলে কবিতা থেকে আল্লাহ, খোদা, ভগবান, ঈশ্বর নাই হয়ে যাচ্ছে। সম্ভবত এটা ওয়ার্ল্ড ফিলোসফির একটা প্রভাব, যে তারা হয়তো মনেই করতেছে যে মানে এগুলো আসলে কিছু না, এই জীবন খুবই অর্থহীন। মানে সেই অ্যাবসার্ড ফিলোসফিটা হ্যাঁ, মানুষের লেখালেখি তো আসলে ধরেন আপনি ওভাবে খেয়াল করে চলে দেখেন না, আসছে। ইউরোপে তখন কামু, ঠিক আছে, আলবিয়ার কামু একদম জয় জয়কার, ঠিক আছে। আপনি সেই সময় খেয়াল করে দেখেন যে আপনি কাফকা, ইউরোপে জয় জয়কার। হ্যাঁ, তো কাফকা কামুর যদি জয় জয়কার হয় এবং ফিলোসফির ওই জায়গাগুলো মানে তারা তো অ্যাবসার্ডিটি ধরেন, মানে দুনিয়াতে আসলে কিচ্ছু নাই এই সমস্ত ধরেন, মানে ফেইথ, নিহিলিজম, মানে এই যে জিনিসগুলো যে আসতেছে এটার তো প্রভাব পড়ছে আসলে এই অঞ্চলে। আমার ধারণা এটা ওইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে হয়তো খুব একটা প্রবলেম বা হবে না। এটাকে এভাবেও দেখা যায় কিনা যে যদি আমি মেইন স্ট্রিমের কাছে গ্রহণযোগ্য হতে চাই তাহলে আমাকে কিছুটা সেকুলার না, হিসেবে নিজেকে আমি প্রেজেন্ট এই করতে হবে। ব্যাপারটা এই মুহূর্তে ভেবে রিড করতে পারতেছি না, কারণ জানেন, কারণ হ্যাঁ আপনি যদি মেইন স্ট্রিম চিন্তা করেন, যে ইউরোপকে যদি আপনি ধরেন মেইন স্ট্রিম ধরেন, মানে আমার তো মেইন স্ট্রিমের কিছু আলাপ আছে যে মেইন স্ট্রিম আসলে কাকে ধরবো আমি। হ্যাঁ, মানে মেইন স্ট্রিম আমি কাকে ধরবো, তো মেইন স্ট্রিম যদি আমি ধরি প্রথম আলো, হ্যাঁ মেইন স্ট্রিম যদি আমি ধরি প্রথম আলো, আপনার এক ধরনের মেইন স্ট্রিম। মেইন স্ট্রিম যদি আপনি ধরেন দ্য নিউ ইয়র্কার, আপনার এক ধরনের মেইন স্ট্রিম। আপনি যদি মনে করেন যে না আমি আসলে এখন ফ্রেঞ্চ পোয়েটরা যে ধরনের মুভমেন্ট করতেছে এটা আমার কাছে মেইন স্ট্রিম, ব্যাপারগুলো কিন্তু এইরকম, বুঝছেন। তো আমার ধারণা তখন তো মেইন স্ট্রিম আসলে মানে ইউরোপ। সো ইউরোপের মেইন স্ট্রিমে সে যদি নিজেকে মনে করে যে আমাকে তো ওখানে যাইতে হবে আসলে, সে কিন্তু ভাই ওই নিহিলিস্ট আর্টের দিকেই যাবে আসলে। খুব স্বাভাবিক। আচ্ছা, তারেক জিয়ার ব্যাপারে আপনি খুব হোপফুল ছিলেন যে আপনি এভাবে বলছিলেন যে উনি অনেকটা বার্ডস আই ভিউ থেকে আসলে ব্যাপারগুলো দেখছেন, সমাজ রাজনীতির ব্যাপারগুলোকে, এবং খুব ভালো বুঝতে পারছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে 2-3 মাস হচ্ছে এই সরকারের, তো তাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে এই যে জুলাই সনদ, সংবিধান সংস্কার, এগুলো নিয়ে একটু টালবাহানা, হ্যাঁ, এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি ওনারা গণভোটকে অনেকটা অস্বীকার করার মতো একটা অবস্থানে আছেন। তো আপনার কি মনে হয় যে আপনার যেই থট ছিল তার প্রতি, বা তাকে যেভাবে রিড করেছিলেন বা মন্তব্য করেছেন, সেখানে রিভিশন বা হচ্ছে রিথিঙ্কিং এর প্রয়োজন? না, ডেফিনেটলি যেটা হয়েছে যে উনি যখন লন্ডনে, তখন আমি এই ধরনের কথা বলতেছি ধরেন, বা উনি সদ্য তখন আসলেন, সেই সময় আপনি যেটা বলতেছেন এটা সম্ভবত ঢাকা স্ট্রিমে আমি একটা সাক্ষাৎকারে এই ধরনের কথা বলতেছিলাম একটা পডকাস্টে। তো সেটা তো আসলে মানে তখনকার আলাপ। আর এখন উনি আসলে একজন ইলেক্টেড প্রাইম মিনিস্টার। সো এখন তো ওনাকে আসলে আমি অন্যভাবে দেখব। মানে যেই তারেক রহমানকে নিয়ে আমি কথা বলছিলাম, সেই তারেক রহমান ছিল বিএনপির ধরেন একজন নির্বাসিত নেতা। হ্যাঁ, কিন্তু এখন তো উনি আসলে সেটা না, এখন উনি একজন প্রাইম মিনিস্টার। সো নিশ্চয়ই আমি তো মানে এগুলা কোনো একটা নির্দিষ্ট সময়ের মানে মন্তব্য বা মনোভাব, সেটা হচ্ছে সময়ের পরিবর্তনে আসলে Definitely, রিভিশন definitely. করা যেতেই পারে। নিশ্চয়ই, মানে আমরা তো আসলে ধরেন, মানে আমরা তো আসলে ওই যে কি বলে যে সুপ্রিম চিন্তার কেউ না, আমরা তো ঈশ্বর বা আল্লাহ না। অবশ্যই না। হ্যাঁ, যে আমরা আসলে যা মনে করব সেটাই ঠিক। আমাদের ক্ষণে ক্ষণে কালার চেঞ্জ হয়, আমাদের চিন্তার জায়গাটাও চেঞ্জ হইতে পারে, এটা খুবই স্বাভাবিকভাবে আমি দেখি। হ্যাঁ, আপনি যেটা বললেন যে জুলাই সনদ বা গণভোট, এগুলো নিয়ে আমার ধারণা আর একটু টাইম দেওয়া দরকার। যেমন জুলাই সনদ নিয়ে তো আসলে এখন অনেক ক্রিটিক্যালি আলাপ হইতেছে যে জুলাই সনদটা যেভাবে হইছে আসলে এইভাবে হইতে পারতো কিনা। কারণ যদি শুরু থেকেই আমাদের পলিটিক্যাল পার্টির আমাদের লিডাররা যদি বলতেন যে আমাদের আসলে একটা সংবিধান সংস্কার, যে গণপরিষদ, যেটা একটা গণপরিষদ হওয়ার দরকার ছিল, আপনি পাঠাই দিচ্ছেন ধরেন এটা সংসদে হবে, এটা তো আসলে খুবই মুশকিল আলাপ। স্টেট কিন্তু ফাংশন করে নানানভাবে, মানে আসলে বিরোধী দলে থাকলে যতটা ইজিলি কথা বলা যায়, সরকারি দলে থাকলে আসলে অনেক ধরনের আলাপ সালাপ তো থাকেই আসলে। সো আমি এটা আর একটু টাইম দিয়ে দেখতে চাই। মানে আরেকটু গ্রেস পিরিয়ড দেওয়া দরকার বলে মনে করি। আমার মনে হইতেছে যে ধরেন আসলে তারা কি করে একটু দেখি আমরা। মানে তবে আমি পার্সোনালি কিন্তু এটা বিলিভ করি যে মানে বিএনপি যে একটা পার্টি, যে পলিটিক্যাল পার্টি, এটা বাংলাদেশের সবসময়ই ধরেন বাংলাদেশের যখনই এই অঞ্চলে মানে কোনো ধরনের ক্রাইসিস দেখা দিছে, বিএনপির সঠিক পজিশনটাই নিছিল এর আগ পর্যন্ত। খালেদা জিয়ার বিএনপি সেই পজিশন নিছিল, জিয়াউর রহমান যে বিএনপি তৈরি করছিলেন সেই পজিশন নিছিল। এখন তারেক রহমানের বিএনপি আসলে সেই পজিশন নেয় কিনা
এটা আমার ধারণা এই 2 মাসে বলা একটু, যদিও আমরা মানে দেখতে পাচ্ছি ব্যাপারটা ওইদিকে যাচ্ছে না, তারপরে আমরা টাইম দিতে চাই। কারণ দেখেন, সংসদ এখনো ধ্বংস হয়ে যায়নি, আছে এখনো। আর যেটা হয় সেটা হলো, আমাদের যে বিরোধী দল, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, তাদেরকে আরো আরো শার্প হইতে হবে, বুঝছেন? মানে ম্যাচিউর বলতে তারা শার্প নিশ্চয়ই, কিন্তু আপনাকে তো বলতে শিখতে হবে, আপনাকে বলতে পারতে হবে, এবং জনগণকে জানাইতে হবে যে বস এরা কিন্তু ঠিক মতো কাজ করতেছে না। ব্যাপারটা বোঝেননি, যে জনগণকে কিন্তু বুঝাইতে হবে যে আপনার তারা কাজ করতেছে না ঠিক মতো। জনগণ ধরেন, তো জিনিসটা আসলে এখন কি বুঝতেছে আমি জানি না, মানে বিরোধী দল কি তার মানে জনগণের কাছে সবকিছু বলতে পারছে কিনা, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা অনুষ্ঠানের মানে পডকাস্টের খুব শেষ দিকে চলে এসেছি। সো আপনি আসবেন দেখে আমরা দর্শকদের থেকে কিছু প্রশ্নের আহ্বান করেছিলাম, তো সেখান থেকে একটি প্রশ্ন করতে চাই। এটা আপনার কবিতা লেখাকে কেন্দ্র করে, যে আপনি যখন, মানে আমি কোট করি, যদি আপনার কবিতা লেখার থট প্রসেস সম্পর্কে বুঝতে চাচ্ছি। কবিতার লাইনগুলো কি আপনার কাছে ছন্দ হয়ে ধরা দেয়, নাকি কোনো দৃশ্যকল্পকে আপনি কবিতার লাইনে রূপান্তর করে তারপরে হচ্ছে ছন্দ ঠিক করেন? আচ্ছা, মানে প্রসেস বলা খুবই মুশকিল। প্রথম কথা, যে ধরেন এটা খুবই মানে অর্গানিক, তবে আমি মানে সারা জীবন ধরে এই কথা বলে আসতেছি, মানে যতদিন আমি লেখালেখি করি আমি বলে আসতেছি যে আমি কবিতা বানাই। আমি কবিতা আসলে রিয়েলি বানাই। বানাই বলতে কি জানেন, আমি আসলে ঠিক করি আগে। আপনি দেখবেন যে আমার অধিকাংশ বই আসলে কোনো না কোনো প্রজেক্ট ধরে ধরে কাজ করা। ধরেন আমি মোহাম্মদ ইসলাম, আমি ওনাকে নিয়ে একটা বই করছি। ধরেন এমন ঘন ঘর ফ্যাসিবাদ, এটা কিন্তু একটা বিষয়। বা এরকম আমার প্রায় 4-5টা বই আছে যেগুলো আসলে কোনো সেন্ট্রাল কোনো আইডিয়ার উপর দাঁড়ায় আছে। তো সেন্ট্রাল আইডিয়ার উপর যখন একটা বই দাঁড়ায় থাকে, তখন সবসময় কিন্তু আপনার কাছে আসলে অর্গানিক জিনিসটা ধরা দেয় না। আপনি আসলে এটার উপর ক্রাফটের জায়গা। সো আমি পার্সোনালি মনে করি যেটা খুবই ক্রাফটের আলাপ। ধরেন যে একজন কাঠমিস্ত্রি তার কোনো একটা শেপ দিতে ওনার আসলে সারা জীবনের ক্রাফটটা উনি কাজে লাগান, পরিশ্রমটা কাজে লাগান, এবং উনি আগেই ঠিক করেন যে এই কাঠের মধ্যে আমি এইভাবে কাজ করব। তো ওনার কাছে ওনার তো একটা মানে আর্টের একটা আইডিয়া উনি আগে ঠিক করেন, তারপর তো উনি কাটাকাটি করেন। আমার ধারণা মানে আমরা যারা লেখালেখি করি তাদের ব্যাপারটা এরকমই। আমার ক্ষেত্রে ব্যাপারটা আরও সত্য। কোনো লেখা আমি আগে ঠিকই করি যেটা আমি ছন্দেই লিখবো, কোনো লেখা আমি ঠিক করি এটা আমি গদ্যে লিখবো। আবার কখনো হুট করে একটা মানে চিন্তা আসতে পারে, সেটা থেকেও হয়ে যায়। হ্যাঁ, এটা হয়। তবে যেমন ধরেন আমারই কোনো লেখা এরকম আছে যে ধরেন টানা আমি গদ্যে লিখে যাচ্ছি, আবার ঠাস ঠাস করে ভিতরে আবার ছন্দ কাজ করতেছে, আবার লিখে যাচ্ছে, আবার একটা ছন্দ করতেছে, আবার একটা ভিন্ন ভিন্ন কাজ করতেছে। মানে ওইটা হয়তো ভেরিয়েশনের জন্য করা হয়। তবে আমি সম্ভবত আমি সবকিছু আগেই ঠিক করি যে আসলে আমি এটা ভেবে কাজ করব। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার পড়া 3টি কবিতার বই যা সবার জীবনে অন্তত একবার হলেও পড়া উচিত। এরকম কোনো বই আসলে মানে কে কার জীবনে কি পড়বে এটার তো কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে ধরেন যে আপনার জায়গা থেকে। না, আপনি যদি আমাকে বলেন যে আমার পড়া উচিত, আমি এটা বলতে পারি, কিন্তু সবার পড়া উচিত এটা আমার বলা একটু মুশকিল। কারণ এটা ধরেন কে কোন জনরার মানুষ, কে কোন ঘরানার মানুষ, এটা খুব মুশকিল। আমি আসলে এভাবে কখনো ভেবে দেখিনি। আমি ভেবে দেখিনি, কারণ আমি কাজ ছাড়া পড়ি না। বা ধরেন যে আপনার সবচেয়ে প্রিয় 3টা বই। আমি এখন মনে করতে পারি যেগুলা, সেগুলা বলতে পারি। মানে ব্যাপারটা এমন না যে ধরেন এগুলাই আমার এই পর্যন্ত সেরা, মানে হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা এখনকার সময় হতে পারে। ডেফিনেটলি হচ্ছে আপনার এখন মনে পড়তেছে ওই যে আবার বলতেছে চণ্ডীদাসের, ধরেন মধ্যযুগের যে কবিতা আছে বৈষ্ণব পদাবলী, ময়মনসিংহ গীতিকা, এবং রামপ্রসাদ সেনের যে মানে বইপত্রগুলা বা ওনার যে লেখাপত্র, যে গানগুলো আছে, এগুলো এই মুহূর্তে আমার মনে পড়তেছে যে আমার খুবই প্রিয় আর কি। আচ্ছা আচ্ছা, তো একজন কবির সাথে আমরা আলাপ করছি এতক্ষণ যাবত এবং একদম শেষে চলে আসছি, এবং তার থেকে যদি আমরা আবৃত্তি না শুনি তাহলে সেটা জাস্টিফাই করা হবে না। সো আমরা আপনার কাছ থেকে আপনার কোনো একটি লেখা আবৃত্তি শুনতে চাচ্ছি, অল্প আচ্ছা, করে হলেও। প্রথম কথা হলো আমি আবৃত্তি করতে পারি না, মানে যতটুকু আপনার আমার পক্ষে সম্ভব। পড়াটা আমি পড়তে পারি আর কি। অবশ্যই। আচ্ছা, আমার কিন্তু কবিতা মুখস্থ নাই। আমরা একটা মানে কোনো বই থেকে। ও আচ্ছা, এটা আমার মানে আমার নিজের লেখা খুবই প্রিয় কবিতার একটা আর কি। অবশ্যই এটাই শোনান আমাদেরকে। অনন্ত কাশ্মীর, তোমার কথা শুনেছে এক কবি, কেবল কল্পনাতেই থরথর, বরফ পড়া প্রাচীন উপত্যকা, জ্যোৎস্না এসে বাজাতো সন্তুর। এখন তোমার চিনার বনে পাখি হারিয়ে যায় আম্মাকে ডাক দিয়ে, রক্তকেকায় ময়ূর সহজিয়া ঘুমিয়ে পড়ে অজস্র ইন্দ্রিয়ে। এখন আমি কাঁদতে পারি হুহু, ফিলিস্তিনও ফুটছে লেবুর ডালে,
সাদা ঘ্রাণের প্রসঙ্গতা যেন ফেনোচ্ছলে উঠছে কত সালে। আমার সমাজ ফ্যাসিবাদের ভূমি, কেউ ভালো নাই পাহাড় সমতল। ইয়েমেনের রুগ্ন শিশু দেখেও কেমনে তুমি ভাতের কারা তোলো। আকাশ ভরা ফসফরাসের বন, অপরাহ্নে অন্ধ আফিম তীর। আমার মাকেও ডাকতে গিয়ে আমি ডেকেছি বোন অনন্ত কাশ্মীর। চমৎকার, চমৎকার, মারহাবা। খুবই সুন্দর একটি কবিতা। তো আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, পডকাস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো এই ছিল আজকে আমাদের পডকাস্ট সময়ের জনপ্রিয় কবি হাসান রুবায়েতের সাথে। পরবর্তী কোনো পডকাস্টে আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।